বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 1245তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্ধনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ সৈকত হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বাসর ঘর থেকে নববধূকে তুলে নেয় জিন। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার এক উচ্চবিত্ত পরিবারের চরম ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। দেখেন, আমি যখন রেকর্ডটা করছি ঠিক এই সময়টা একেবারেই মধ্যরাত, বাইরে গুটগুটে অন্ধকার, তারই মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক এই সময়টাতে এই ধরনের গল্পগুলো রেকর্ড করতে সত্যি আমার অনেক ভালো লাগে। আশা করবো আপনার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই সৈকতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় দুইজন জেঠু সহ আমার দাদিমণি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমার বোনটা আমার থেকে বয়সে অনেক বেশি ছোট। আমি হবার প্রায় 6 বছর পরে আমার বোনটা দুনিয়াতে আসে। আমাদের পরিবারটা বন্ধনগরী চট্টগ্রামের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকুরিজীবী, তবে আমার বাবা সরকারি কোনো চাকরি করে না। শুনেছিলাম আমার বাবা চট্টগ্রাম শহরে এক বেসরকারি কোম্পানিতে চাকরি করে, কিন্তু বেসরকারি কোম্পানিতে চাকরি করলে পরেও না আমার বাবার কাছে অনেক বেশি টাকা পয়সা থাকে, এবং আমার বাবা যেই কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিতে আমার বাবা খুব ভালো একটা পোস্টে থাকে, এবং সেখান থেকে আমার বাবা মোটামুটি অনেক বেশি টাকাই উপার্জন করে। তার প্রায় সব টাকাই তিনি পরিবারের পিছনে ব্যয় করে। আমার জন্য পাঠায়, আমার ছোটো বোনের পড়াশোনা, এবং আমার দাদি থেকে শুরু করে আমার বাবা আমার জেঠুদেরকে, আমার বাবার বড় ভাইদেরকে অনেক বেশি সম্মান করতেন। ছোটোবেলায় বাবাকে হারায় আমার বাবা। আমার দাদাকে হারানোর পরে আমার বাবা আমার জেঠুদের কাছে বড় হয়। জেঠুরে বাবার মতো করে আমার বাবাকে আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে ছোটোবেলায় বড় করে। এজন্য বাবার আসনটা দখল করে আছে আমার বড় 2 জেঠু। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমাদের পরিবারের সব মানুষগুলো প্রায় ভালো, কারো মাঝে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কেউ কাউকে নিয়ে কোনো রকমের খারাপ কোনো বাজে কথাবার্তা বলে না। এবং আমার যে জেঠিমারা আছে, জ্যাঠা আছে, সবাই অনেক ভালো আমার সাথে আচার ব্যবহার করে। এরকম করতে করতে আমার বয়সটা বাড়তে থাকে। একটা সময় আমি তখন ক্লাস 8-এ পড়ি, এবং ক্লাস 8-এ পড়া অবস্থায় হঠাৎ করে আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে এইটা যে কোনো কারণে আমার আব্বার চাকরিটা চলে যায়। তো আমার আব্বার চাকরিটা চলে গেলে পরে আব্বা তখন বাড়িতে চলে আসে, এবং আমার আব্বা চাকরি করা অবস্থায় তেমন কোনো ব্যাংক ব্যালেন্স করেনি, তেমন কোনো টাকা পয়সা নিজের কাছে রাখে নাই। আমার এক জেঠুকে ব্যবসা ধরাই দিছে, এবং আরেকটা জেঠুর নামে অনেকগুলো জায়গা সম্পত্তি বন্ধকে নিয়ে দিছে। তো এগুলোতে আমার জেঠুরা জেঠু চাষাবাদ করতো। তো বড় যে জেঠুরে আমার আব্বার দোকানপাট ধরাই দিছে, ওই জেঠু ওনার মতো করেই আছে। এরপরে আমার বাবার ইমিডিয়েট বড় যে ভাইটা আছে, উনি অনেক জায়গায় সম্পত্তি করতো। তো এই জায়গায় সম্পত্তিগুলো আমার আব্বাই বন্ধক রেখে দেয় মানুষের কাছ থেকে। তো আমার জেঠু চাষাবাদ করে, এবং এখানে অল্প জমি না, একেবারে বিশাল জমি, অনেক জমি। তো সেক্ষেত্রে আমার জেঠু তখন বললো, আমার আব্বু তখন জেঠুরে বললো যে একটা কাজ করেন ভাই, আপনার তো অনেক জমি, আপনি চাষাবাদ করেন, তা কিছু জমি আমাকেও দিয়ে দেন, যেহেতু আমার চাকরি চলে গেছে, আমি এখানে কিছু জমি চাষাবাদ করি। আমার জেঠু তখন আমার আব্বুকে আর জমি দিচ্ছে না। আমার আব্বা বলতেছে, কি ব্যাপার, আমার কিছু জমি দেন। আমার জেঠু দেয় না। যখনই আবাদের সময় হয়, আমার জেঠু আগেই সব জমিতে আবাদ করে বসে। একবার যে আমার আব্বা বললো যে জমিগুলো যেহেতু বন্ধক আপনি নিছেন, আমার এখন টাকা পয়সার দরকার, আমার চাকরি চলে গেছে, আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করবো বড় ভাইয়ের সাথে, আপনি আমার এই জমিগুলো আমি যেখানে বন্ধক দিয়েছি ওখান থেকে আমি ছুটিয়ে নিব। তো এখানে আমার আব্বা একটা ভুল করে গিয়ে আমার আব্বা টাকা পাঠায় আমার জেঠুকে, আমার জেঠুকে টাকা দেয়, এবং এই জমিগুলো সম্পূর্ণ মানুষের কাছ থেকে আমার জেঠুই বন্ধকে রাখে। তো এখন আমার আব্বা যখন জমি ছুটাইতে যায়, তখন মানুষজন জিজ্ঞেস করে যে জমি তো তোমার বড় ভাই রাখছে, তোমার বড় ভাইয়ে টাকা দিয়া তোমার বড় ভাই রাখছে, এখন তুমি জমি ছুটাবা কেমনে? আমার আব্বা তখন বলে যে আমি তো আমার বড় ভাইয়ের টাকা দিছি।
এবং আমার বড় ভাইয়ের টাকা দেওয়ার পরে আমার বড় ভাই তখন জমি রাখছে। লোকেরা তখন আমার আব্বার এই কথা বিশ্বাস করে না। আমার আব্বাকে বলে, যিনি জমি বন্ধক রাখছে এবং তিনাকে আমরা টাকা ফিরিয়ে দিব, তোমাকে দিব না। এই বলে আমার আব্বাকে তখন কেউ টাকা দিচ্ছে না। আব্বা তখন কি করলো, আমার বড় জেঠুর কাছে গেল দোকানে, এবং দোকানে গিয়ে এই বিস্তারিত ঘটনাগুলো আমার বড় জেঠুকে জানাইলো যে এমন এমন ঘটনা, এখন তো আমাকে কেউ টাকা পয়সা দেয় না, আমি টাকা পয়সার জন্য গেলে পরে আমার কেউ টাকা দিচ্ছে না, আমি এখন কি করব আপনিই বলেন, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার বউ সন্তান নিয়ে আমি চলতে পারতেছি না। সেখানেই তখন মিটিং ডাকা হয়, রাতের বেলায় মিটিং ডাকে আমার বড় জেঠু, এবং মিটিং ডাকার পরে আমার মেজো জেঠুকে তখন জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, ও তো তোরা টাকা দিছে এবং ওই টাকা দিয়ে তুই জমি রাখছিস, তাহলে ওর জমি ওরে ফিরিয়ে দিস না কেন? আমার জেঠু বলে যে না, ও কি টাকা দিছে, আমি নিজের টাকা দিয়ে জমি রাখছি। মুখের উপরেই জেঠু তখন অস্বীকার করে যে তিনি কোনো রকমের আমার বাবার কাছ থেকে টাকা নেয়নি। আমার আব্বা তখন রাগে ক্ষোভে ফেটে ওঠে। যাই হোক, দরবার সমাপ্তি হয়ে গেল, মানে দরবার শেষ হয়ে গেল, কিন্তু কোনো রায় আসলো না। কারণ রায় আসবে কেমন করে, আমার আব্বা তো অন্যের কাছে টাকা দিয়েছে, উনি জমি রাখছে, তো সেখানে তো আমার এটা তো এরকম না যে কোনো দলিল হবে, তাও তো না, এটা তো আসলে লোকের হাতে হাতে টাকা দিছে। এখন যেই টাকা দিছে লোকেরা সেই তার কাছেই টাকা ফিরিয়ে দিবে, অন্য কারোর কাছে দিবে না। এমন করে পারিবারিক দিনগুলো কাটতে থাকে এবং আস্তে আস্তে করে তখন ঝগড়া ঝাঁটি আর ঝামেলা বাড়তে থাকে। তখন পর্যন্ত কিন্তু কোনো জায়গা সম্পত্তি ভাগাভাগি করা হয়নি। জায়গা সম্পত্তি ভাগাভাগি করা হয়নি, জেঠুরা আমরা এবং আমরা সবাই মিলে একটা বড় ঘরের মধ্যে থাকতাম। তো এবার হলো কি, আমার কাকিরা আমার জেঠিরা মিলে আমার আম্মার সাথে ঝগড়া করে। আমার আম্মাকে দিয়ে ধরেন সব কাজ করে, যেহেতু আমার আম্মা সবার ছোট, আমার আম্মারে কখন বড় জেঠু বলে ওই এটা, বড় জেঠি বলে জেঠিমা বলে এটা কর, এরপরে মেজো জেঠিমা বলে এটা কর, মানে সারাক্ষণ আমার আম্মারা কাজের মধ্যে রাখে। তা আমার আম্মা আবার একটু নরম সরম মানুষ, যে যেটা বলে সেটাই করে, কাউকে মুখের উপরে কোনো প্রতিবাদ করতে পারে না। একবার যে মা তখন আব্বারে বললো যে আমি আর এই বাড়িতে থাকবো না, আর তুমি আলাদা বাড়ি বানাও, এখানে আমি থাকবো না। কিন্তু আলাদা বাড়ি বানানোর কথা বলছে পরে আমার আব্বা তখন আমার বড় জেঠুরে বললো যে আমার বউ তো বলতেছে এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে, তো জায়গা সম্পত্তিগুলো ভাগাভাগি করে ফেলেন, যেহেতু আমি যা আপনাদেরকে দিয়েছি ওগুলো তো আর ফিরে পাবো না, আপনারা এগুলো দিবেন না, তো যাই হোক এখন জায়গা সম্পত্তি ভাগাভাগি করেন, গ্রামে 10 জন নিয়ে বসেন, বৈশা সম্পত্তিগুলো ভাগ করেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে যাচ্ছে, কিন্তু ওরা কোনো সম্পত্তি ভাগ করে না। আমার আব্বাকে ডেট দেয়, আজকে রাতে বসবো, কালকে রাতে বসবো, এরকম করে বসে না। একবার আমার আব্বা গিয়ে তখন মেম্বারের কাছে বিচার দিল যে এই ঘটনা। মেম্বার তখন আমার বড় 2 জেঠুকে ডাকাইলো, ডাকায় একদিন রাতের বেলায় বাড়ির উঠানের মধ্যে দরবার বসলো। এশার নামাজ পড়ে সবাই তখন আসছে, আমার জেঠুরাও আসছে। আসার পরে তখন সম্পত্তি ভাগ করতেছে। ভাগাভাগি করতে গিয়ে ধরেন যেই জমিগুলো কোনো কাজে আসে না, যেগুলোতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায়, সবসময় পানি পড়ে থাকে, শুধু পাট চাষ ছাড়া অন্য কোনো চাষ ওখানে হয় না, এই ধরনের জমিগুলো আমার আব্বাকে দেয়। এবং শুধু তাই নয়, আমার আব্বাকে আমাদের বাড়ির বাইরে, মানে আমাদের যে বাড়ি আছে, আমাদের যে পুরো বাড়ি আছে, ওই বাড়ির বাইরে অনেক দূরে একটা ভৌতিক জায়গা আছে, ওটাকে সারাবাড়ি বলে, ওই সারাবাড়ির ওখানে আমার আব্বাকে দেয়, যদি ওইখানে গিয়ে বাড়ি বানা। আমার আব্বা তখন বলতেছে এটা কী বলেন, আমার বাপের এত বড় সম্পত্তি, সারাবাড়ি আমরা 3 ভাইয়ে ভাগ করে নিব, কিন্তু এখন যে বাড়ির সম্পত্তি আছে ওখানে আমাকে জায়গা দেন। আমার বড় জেঠু মেজো জেঠু এখানে আমার আব্বাকে জায়গা দিবে না, দেবেই না। এবং আমার আব্বাকে তখন জমি ভাগ করে দেওয়া হয়, আমার আব্বা বাড়ি বানাবে হচ্ছে সারাবাড়িতে গিয়ে, যেটা হচ্ছে ভূতের বাড়ি নামে পরিচিত। এখন দেখা গেলো যে না, আমাদেরকে এখানে দিচ্ছেই না। এবার সবাই তখন উঠে চলে গেল। এরপরে যেটা হলো, প্রতিনিয়ত আমার 2 জেঠিমা মিলে আমার আম্মার সাথে ঝগড়া করে। আমার জ্যাঠাতো ভাইরা আছে, ওরাও আমার আম্মার সাথে ঝগড়া করে। এক পর্যায়ে আমার আম্মা আমার আব্বার কথা ওভারটেক করে একদিন সকালবেলা ওই বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করছে, আমাকে আর আমার ছোটো বোনকে নিয়ে। তো ওই বাড়িতে গিয়ে আমার আম্মা আগুন জ্বালাইছে এবং মানে গাছগাছালি কাটতেছে, ওটা পরিষ্কার করতেছে। দুপুরের দিকে আমার আব্বু তখন গেছে, আব্বু গিয়া বলল, তুমি কি জানো না এটা সারা বাড়ি, এখানে জিনের দখল আছে, জিনের এখানে বসবাস করে, সো তুমি চাইলেও তো এখানে থাকতে পারবে না, জিনের এখানে উত্তাপ করবে। আমার মা বলতেছে বড় জিন তো আমার ওই পরিবারে, ওই জিনের অত্যাচার আমি নিতে পারতেছি না, আমি এখানে বাড়ি বানাবো। কিন্তু আমার আম্মা তখন গাছ টাছ কাইটা করলো কি, এগুলোরে পরিষ্কার করলো, মানে জায়গাটা পরিষ্কার করলো। এবং পরিষ্কার করে আমার আব্বা আম্মু এবং আমি পুনরায় আবারও চলে গেলাম মানে মেইন বাড়িতে, বড় বাড়িতে। তো মেইন বাড়িতে গিয়ে রাতে ঘুমাইলাম। সকালবেলা আমি আর আমার মা আবারও আসলাম যে এটা পরিষ্কার করব। ভোরে আর কি, এটা একটু আম্মুর সাথে কাজ টাজ করে তারপরে আমি স্কুলে যাব। এখন আসার পরে ভাই দেখলাম কি জানেন, যে গাছগাছালিগুলো কেটে আমার মা জায়গাটা পরিষ্কার করছে এবং এই গাছগুলো একটা জায়গার মধ্যে রেখে দিছে। এই গাছগুলোই সবগুলো আবার ভিটার উপরে। আম্মা তখন বললো, কিরে আমরা না গাছগুলোকে কেটে জায়গাটা পরিষ্কার করলাম, তাহলে এগুলো আবার ভিটার উপরে আসলো কোত্থেকে?
আমার আব্বা বলতেছে এলাকা দুষ্ট পোলাবাহিনী মনে হয় আবার এগুলো বিটার উপরে রেখে দিছে, তা অথবা মানে আমার বড় ভাইয়ের ছেলেরা মনে এরকম করছে, আচ্ছা ঠিক আছে আবার পরিষ্কার করি। আমরা ভাই আবারও পরিষ্কার করছি, পরিষ্কার করে তখন আমরা মাটি কাটলাম। ওই দিন আমি স্কুলও যাইনি, মাটি টাটি কেটে মোটামুটি ভিটা বানানোর জন্য প্রায় সারা দিনভর আব্বা আম্মু আমি আমার ছোটো বোন মিলে সারা দিনভর কাজ করি ওখানে। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা তখন ওই বাড়ি থেকে ফিরে আসি, মেন বাড়িতে এসে ঘুমাই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, পরের দিন যাওয়ার পরে দেখি আমরা যে মাটিগুলো কেটে এই বাড়ির ভিটার উপরে রাখছি ওই মাটিগুলোই আবার ওই গর্তের মধ্যে চলে গেছে, মানে গর্তের মধ্যে রেখে দিছে এবং বাড়ির মধ্যে প্রচণ্ড রকমের আবার সেই গাছগাছালিগুলো দিয়ে ঢেকে দিছে। আমার আম্মা তখন বুঝতেছিল না, আমার আব্বাও বুঝতেছিল না। আব্বা আম্মা মনে করতেছিল মনে হয় এলাকার কোনো লোক আছে, তারা মনে হয় হিংসা করে এই কাজটা করতেছে। আমার আব্বা আম্মা তখন আবার এটা পরিষ্কার করলো, জায়গাটারে ঠিক করলো করে ওই দিনও আমার আব্বা আম্মা তখন রাত পর্যন্ত কাজ করে চলে গেল। এবং পরের দিন সকালবেলা আসার পরে সেই একই ঘটনা আবারও দেখে যে সব কিছু এটার মধ্যে রাখা। এবার আমার আব্বার রাগ উঠে গেল, কিরে এইটা কে করে? আব্বা তখন বলল যে আমি পাহারা দিব, আমি আজকে রাত্রে পাহারায় বসাবো এবং কে এটার মধ্যে আসে এটা আমি দেখবো। তা আমার আম্মু বলল ঠিক আছে পাহারায় বসেন। আমার আব্বু তখন টর্চ লাইট হাতে করে নিয়ে ওই বাড়ির মধ্যে বসে আছে, পাহারা দিবে। তা সকাল ভোরে ভোরে আমার আম্মা বলতেছে তোর আব্বা তো এখনও আসলো না, মনে হয় ঘুমাই গেছে, ওইখানে যাই একটু ডাইকে আন। তখন আমি গেলাম আব্বারে ডাকার জন্য গিয়ে দেখি যে আমার আব্বা ওই জায়গার মধ্যে নাই, যেখানে বসে বাড়ি পাহারা দিত ওইখানে আমার আব্বা নাই। এবং আব্বাকে ওইখানে না দেখতে পেয়ে আমি তখন আব্বারে খোঁজার জন্য বেরোয়ে আমরা যে জায়গাটা থেকে মাটি কাটছি ওই জায়গাটার মধ্যে মানে বৃষ্টি হয়ে অনেকটা কাদা হয়ে গেছে। আমি ভাই খেয়াল করে দেখলাম ওই কাদার মধ্যে আমার আব্বারে গলা পর্যন্ত, মানে আব্বা জাস্ট মুখটা উপরের দিকে আছে আর পুরো শরীরটা ওই কাদার মধ্যে ডেবে আছে। আমি তখন দৌড়িয়ে গেলাম, এখানে যাওয়ার পরে আব্বার ডাকতেছে ও আব্বা ও আব্বা আব্বা। আব্বা তখন কোনো শব্দ করে না, মানে আমার কাছে মনে হলো যে আমার আব্বা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি তখন দৌড়ে বাড়িতে আসছি, বাড়িতে এসে মারে বললাম যে ও মা এমন এমন ঘটনা। মা তখন চিৎকার করে আমার সাথে দিল দৌড় এবং দৌড় দিয়ে দেখতেছে যে আমার আব্বার শুধু গলাটা উপরে, পুরো শরীরটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। আমার মা আর আমি অনেক কষ্ট করে আমার আব্বাকে ওখান থেকে উঠাইলাম। উঠানোর পরে আব্বাকে জিজ্ঞেস করলাম, মানে আব্বার মাথাটা তাই পানি দিয়ে কোনোভাবে আব্বার জ্ঞান আনলাম এবং জ্ঞান আনার পরে আব্বারে জিজ্ঞেস করলাম যে আব্বা কী হয়েছে। আমার আব্বা তখন বড় বড় চোখ করে আমার মায়ের দিকে আর আমার দিকে তাকিয়ে আছে, তাকে বলতেছে এখান থেকে তাড়াতাড়ি চল। আব্বা তখন আমাদেরকে নিয়ে যান নিয়ে সকালবেলা ওই বাড়ির ভিটা ছেড়ে চলে আসে। আসার পর আব্বা আমার আম্মাকে বলতেছে খবরদার সৈকতের মা, এখানে আর যাইও না, আমরা ওইখানে বাড়ি বানাবো না। আমার মা বলে কি হয়েছে আপনি বলেন, কেন বাড়ি বানাবেন না? আমার আব্বা বলতেছে এইটা ভূতের বাড়ি। আমি রাতের বেলায় যে দৃশ্য দেখেছি আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। হয়তো আমার মা বাবা আর আমার মায়ের দোয়া বা বাবার দোয়া আমার সাথে আছে, সেজন্য হয়তো আমি বেঁচে গেছি, তা না হলে আমি বাঁচতাম না। আমাকে কয়েকটা জিন এসে ধরে আমাকে মেরে আমাকে ওই মাটির নিচে পুঁতে দিচ্ছিল। আল্লাহর কি হুকুম, ফজরের আজান দিতে পরে তারাও চলেছে, আমার জ্ঞানও হারিয়ে ফেলি। আমি শুধু ফজরের আজানের শব্দটা কানে আসছে আর আমার কোনো কিছু মনে নাই। আমার মা তখন বলতেছে এটা আপনি কি বলেন, এই বাড়ির মধ্যে তো আমরা থাকতে পারবো না, আর এই বাড়ির মধ্যে আমাদের থাকা কোনোভাবেই সম্ভব না। সুতরাং যতই ভূতের ঝামেলা হোক, যতই জিনের ঝামেলা হোক, আমাদেরকে এই বাড়ি ছেড়ে দিতেই হবে। এই বাড়ি ছেড়ে আমরা ওখানে চলে যাব, আপনি সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম করে আমার আম্মু তখন আব্বুকে বলতেছে। আমার আব্বু বলে যে না, তুমি মরে যেতে পারো বা যাই বলো, আমি ওই বাড়িতে যাব না, আমার ওই বাড়িতে যাওয়ার সম্ভব না। এবার আমার আম্মা করলো কি, আমার আম্মা নিজের মতো করে, আমার আব্বু আর যায় না, আম্মা আবারও একা যায়। দিনের বেলায় কাজ করে আসে, রাতের বেলা আবার যেই সেই, দিনের বেলায় সব পরিষ্কার করে আসে, রাতের বেলায় যেই সেই। এমন করে মা তখন একদিন আমার নানা বাইরে আমার দেওয়া খবর দেয়া এলো যে তো নানা বাইরে আন। পরে আমি নানু বাইরে আনি, নানু ভাই আমাদের বাড়িতে আসে, নানা ভাই। এবং নানা আসার পরে আমার নানা তখন করে কি দুপুরের পরে প্রায় 2:30টার দিকে একজন কবিরাজ নিয়ে ওই বাড়ির মধ্যে আসে, মানে ভিটার মধ্যে আসে। আমার আব্বা তখন আমার আম্মারে বলতেছে তুমি ভূতের বাড়ি থেকে ভূত তাড়াবা, এটা তো সম্ভব না। এরপরে তখন কবিরাজ আসে, কবিরাজ এসে ওখানকার যে মাটি আছে আমার সামনে মাটিটা হাতে নিয়ে মাটিটা এই 1 মুঠ মাটি নিয়ে মাটিটা নিয়ে একটা গ্লাসের মধ্যে পানি আছে, পানির মধ্যে মাটিটাকে উনি ফেলে দেয় এবং মাটিটাকে ফেলে দিয়ে উনি বলে, মানে ওই মাটিটা ওখানে ফেলে দেওয়ার সাথে সাথে মনে হয় গ্লাসটা গরম হয়ে গ্লাসের মধ্যে আগুন ধরে যাবে। উনি তখন গ্লাসটা ছেড়ে দিয়ে আমার নানা ভাইরে বলতেছে যে আপনার মেয়েরে বলেন এখানে বাড়ি করা যাবে না, এটা ভূতের আখড়া, এখানে অসংখ্য ভূতেদের বসবাস, এখানে বাড়ি করা যাবে না, মানা করে দেন, অন্য কোথাও বাড়ি বানাতে বলেন, এটা সম্ভব না। এবার আমার মানে কবিরাজের তখনই আমার মা গিয়ে কবিরাজের পা চেপে ধরলো যে আপনি আমার বাবার বয়সী,
আমি আপনার পা ধরে বলতেছি আপনি কিছু একটা করেন, আমি ওখানে বাড়ি বানাতে চাই, আমাদের বাড়ি বানানোর আর কোনো জায়গা নাই, আমার ছেলেটা বড় হইতেছে, তার ভবিষ্যৎ আছে, আমার মেয়েটা বড় হচ্ছে, ওকে বিয়ে শাদী দিতে হবে, আমাদের তো আর কোনো জায়গা নাই, এটাই তো আমাদের শেষ সম্বল, আপনি যেমনিই পারেন যে করেই পারেন আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেন। কবিরাজ তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছে, হায়রে মেয়ে, তুই যদি বলস হয়তো আমি এই জায়গাটা বন্ধ করে দিতে পারি, এরপর হয়তো জিনেরা আক্রমণ করবে না বা জিনেরা এখানে ঝামেলা করবে না, কিন্তু এটা অদূর ভবিষ্যতে তোর ভবিষ্যতে অনেক ক্ষতি ডেকে আনবে এবং এই জিনেদের উত্তাপ তোকে সারা জীবন সহ্য করতে হবে। আমার মা বলে উত্তাপ করুক যাই করুক আমার বাড়ি বানানোর ব্যবস্থাটা করে দেন। ওই তখন বলে ঠিক আছে, তাহলে আমি মাগরিবের সময় আসবো। এবং এবার কবিরাজ তখন কই জানি চলে গেছে। আমার নানাভাই তখন আসছে, আমার নানাভাই আসছে পর আমার জ্যাঠারা আমার নানাভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। উনি কেন আসে, উনি কী কারণে আসে? মাগরিবের আজানে কিছুক্ষণ আগে আমার নানাভাই আর আমি মিলে ওই বাড়ির ভিটাতে গেলাম এবং কবিরাজও কোত্থেকে জানি আসলো সাথে আরও 4 জন লোক নিয়ে। আমাদের বাড়ির বিটার 4 কোণায় 4 জন লোক দাঁড়ো করায় এবং দাঁড়ো করানোর পরে উনি ওই বিটার মাঝখানে দাঁড়ায় এবং মাঝখানে দাঁড়িয়ে মানে উচ্চ সুরে উনি দোয়া পড়তেছে এবং কি দোয়া পড়ে এই দোয়া আমি জানি না। এবং দোয়া পরে যখন হাতে ইশারা দেয় তারা তখন কি জানি মাটির মধ্যে পুঁতে দেয় 4 জনে 4 কোণায়। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মাগরিবের আজান দিয়ে দিল এবং আজান দিতে পরে তারা সবাই একসাথে হয়ে গেছে, হয়ে বলতেছে যে এই বাড়ির ভিতরে জিনেরা আর তেমন কোনো আক্রমণ করতে পারবে না, আপনারা তাইলে কাজ শুরু করেন। এবং এরপরে আমার মা, আমার বাবা এবং গ্রামের লোকজন মিলে তখন আমাদেরকে সাহায্য করে আমরা ওখানে বাড়ি বানানো শুরু করি। এরকম করতে করতে নিচে পাকা করে 2005 সালের বা 5 সালেরও আগের ঘটনাগুলো আমি বলতেছি। তো এরপরে এরকম করে সেমি পাকা করে নিচে কোনো রকমের একটা ঘর আমার আম্মা নির্মাণ করে এবং ঘরটা নির্মাণ করার পরে আমার আম্মা তখন করে গিয়ে আমি, বাবা, মা আমি প্রথম রাতের কথা বলি, আমি, বাবা, মা ঘর নির্মাণ হয়ে যাওয়ার পর আমার আম্মা মিলাদ পড়ায়, কিন্তু হুজুর থেকে মিলাদ পড়ায় এবং মিলাদ পড়ানোর পরে আমি, মা, বাবা আর আমার ছোটো বোন আমরা তখন ওই ঘরের মধ্যে উঠি। ওই দিন আমরা দাদিকেও নিয়ে যাই, যদিও দাদি আমাদের কাছে থাকে না বা আসে না, আমার বড় জেঠুর কাছেই থাকে। আমার আব্বা তখন বইলে আমার দাদিরে নিয়ে আসে, যেহেতু আমরা ওখানে প্রথম দিন থাকবো। তো আমরা ওইখানে প্রথম দিন থেকে রাত্র প্রায় গভীর হয়ে গেছে, ওই সময় হঠাৎ করে আমার জ্যাঠা এসে ডাকতেছে। জ্যাঠা ডাক শুনে আমার মায়ের তখন ঘুম ভেঙে গেছে। আমার আম্মা বলতেছে, এই তোমার বড় ভাই আসছে কেন এত রাত্রে? আমার আব্বা বলতেছে মনে হয় মারে দেখার জন্য আসে। আমার জেঠু কিন্তু আবার আমার আম্মারও অনেক ভালোবাসে, আমার দাদির অনেক ভালোবাসে। তো আমার আব্বা বলতেছে মনে হয় মারে দেখার জন্য আসছে। তো আমার আব্বা তখন ঘর থেকে বলতেছে যে ভাই আপনি সকালবেলা আইসেন, এখন চলে যান, এখন আমরা দরজা খুলতে পারবো না। মানে আমার আম্মা বলছে দরজা খুলবা না, তাই খোলে নাই। তো এই কথা বলছি উনি তখন চলে গেছে। তো ওই দিন তো আমরা আবার কাজ করতেছি, দাদি আমাদের সাথেই আছে, আমরা তো বাড়ির কাজ করি। এবং এরপরের দিন হলো কি, এরপরের রাতে একইভাবে আবারও জেঠু এসে ডাকতেছে। তো জেঠু যখন এরপরের রাতে আবারও এসে ডাকে, আমার আব্বা একটু রাগান্বিত হয়ে গেছে যে আপনি প্রতি রাতে কেন আসেন, এত রাতের বেলায় কেন আসেন, আপনি সুন্দর রাতে আসতে পারেন না, মা এখন ঘুমিয়ে গেছে, যান চলে যান। আমার জেঠু তখনও চলে গেল। এবং পরের দিন দাদি করলো কি, সকালবেলা আমার আব্বাকে বলতেছে যে তোর ভাই দুইবার আসছে, ঘুরে গেছে, আমারে পায় নাই, তার কোনো সমস্যা নাকি, আমি একটু যাই ঘুরে আসি। এই কথা বলে দাদি সকালবেলা গেছে ওই আমার দাদার বাড়িতে, আমাদের বড় বাড়িতে যাওয়ার পরে বিকেলের পরে মানে 2:30টার দিকে আমার মা বলতেছে আমরা তো সবাই খাওয়া দাওয়া করবো, তোর দাদিরে নিয়ে আয়, মানে দাদি 1 মাস আমাদের সাথে থাকবে ওই হিসাবে আর কি। তো আমি তখন দাদিরে আনার জন্য গেছি, দাদি আর ওই বাড়িতে আসে না। আমি বললাম কী হয়েছে দাদি, চলেন। জোরাজোরি করে দাদিরে আনছি। দাদি কেমন খাওয়ার দাওয়ার খেয়ে আমার আব্বার তখন বলতেছে যে একটু বয়, তোদের সাথে আমার কথা আছে। তো দাদি, আমার বাবা এবং আমার মা আমরা তখন একসাথে বসছি। আমার ছোটো বন্ধু তখন অনেক ছোটো, তেমন কিছু বুঝে না। পরে আমার দাদি বলতেছে, আমার বাবারে বলতেছে তুই যে বাড়িতে বাড়ি বানাইলি এবং কোন কবিরাজ যাই না তাবিজ তোমার দিয়া বাড়ি বন্ধ করলি, তোর কি মনে হয় যে তোর বাড়ি ঠিক হয়ে গেছে? আমার আব্বা বলে মা সমস্যা তো কিছু দেখি না, কোনো রাতেই তো কোনো সমস্যা হয় নাই বা দিনেও কোনো সমস্যা হয় নাই, আমরা তো ঠিকই আছি। আমার দাদি বলে তোর ভাই যখন এসে তোরে ডাকে, তুই যদি ঘর থেকে বের হইতি তাইলে বুঝতি যে কত ধানে কত চাউল। আমার আব্বা বলে কি বলেন মা, আমি তো আপনার কথা বুঝি না। দাদি বলে তোর ভাই এই 2 রাতের মধ্যে 1 রাতও আমাকে ডাকতে আসে নাই। আমার বাবা বলে কি বলেন আপনি, ভাই আসলো জোরে জোরে ডাকলো, এরপর আমি বললাম চলে যাওয়ার জন্য, আপনি ঘুমিয়ে গেছেন, 2 রাতে আসছে? বলে হ্যাঁ, আমি তোর ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলার পরে তোর ভাই বলতেছে তোর ভাই আসে নাই, তোর ভাই এই বাড়িতে আসে নাই। আমার আব্বার ভিতরে তখন ভয় ঢুকে যায়। আব্বা তখন বলে কি বলেন আপনি এটা? এবার দাদি বলে আমি এই বাড়িতে থাকতে পারবো না,
আমার ভিতরে তখন ভয় ঢুকে যায় যে কী কটা এটা, মানে দাদি থাকবে না, দাদি চলে যাবে, দাদি বলে আমি থাকবো না। খাওয়া দাওয়া করে দাদি তখন চলে যাচ্ছে। আমার আব্বা তখন বলে তো দাদিরে দিয়ে আয়। আমি তখন দাদিরে দিয়ে আসলাম, আশ্রয় আজান দিয়ে দিছে। তখন আশ্রয় আজানের পরে আমি চিন্তা করতেছি, দাদি আমারে বলে যে সৈকত তুই আর যাইস না, তুই দাদির সাথে থাক, ওই বাড়িতে থাকলে মারা পড়বি, মরে যাবি। তো আমি চিন্তা করলাম আমার আব্বা আম্মা আমার বোন যদি মারা যায় তাহলে আমি বাইচে দেখে লাভ কি। আসরের পর আমি দাদিরে কোনো কিছু না বইলে আবারও চলে আসছে আমাদের বাড়িতে। আসার পরে আমার আব্বা তখন দোয়া দরুদ পড়তেছে, কোন থেকে হুজুর আনছে, এগুলো সেগুলো করে আমরা তখন রাতের বেলায় ঘুমাই গেছি। আমিও ঘুমাইছি, আমি ঘুমাইছি এক রুমে, আমি আর আমার হচ্ছে আব্বা আম্মা সবাই, আমার বোন, আমরা একই রুমে তখন সবাই ঘুমাইতাম, মানে একই খাটে ঘুমাইতাম। সবাই ঘুমাই গেছি। ওই সময়ের ভিতরে এই মধ্যরাতের কাছাকাছি এসে এবার আমার দাদি ডাকতেছে যে মানে আমার আব্বার নাম ধরে ডাকতেছে যে দরজা খোল। এবং এই কথা বলার পরে আমার আব্বা তখন বলতেছে আরে আমার মা আসছে, এটা বলে আব্বা তখন উঠতেছে। ওই সময় আমার মা তখন আমার আব্বার হাত চেপে ধরে বলতেছে আপনি কি পাগল হয়েছেন? এত রাতের বেলায় আপনার মা আসবে? এত রাতের বেলা আপনার মা কোত্থেকে আসবে? আমার আব্বা বলে কি বলো, তুমি কি ডাক শোনো নাই? আমার আম্মা ঘরের দরজায় এসে আমাকে দুইবার ডাক দিল। আমার মা বলে এটা আপনার মা না, আপনি শুয়ে থাকেন। আমার আব্বা তখন ভয় পেয়ে গেল, আমার মাও ভয় পেয়ে গেল। আমরা তখন ভয়ের মধ্যে জমে আছি। কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টাখানিক পরে এবার এসে জেঠু ডাকতেছে, আমার বড় জেঠার কণ্ঠ, মানে আমরা তো কণ্ঠ বুঝতেছি, আমরা তো দেখি না, জাস্ট কণ্ঠ শুনতেছি। এবার বড় জেঠা ডাকতেছে এবং এরকম করতে করতে একজনের পরে একজন এসে আমাদেরকে ডাকে। সারাটা রাত কেটে গেল। সকালবেলা আমার আম্মা বলে একটা কাজ করে কবিরাজটারে নিয়ে আসেন। এবার কবিরাজটারে আনা হয়েছে। দুপুরে কবিরাজ আসছে, এসে আমার আম্মা তখন বলতেছে বাবারে আপনি তো সব ঠিক করে দিলেন, আমরা তো আসি, কিন্তু এখন তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। কবিরাজ তখন আমার মাকে বলে দেখো এই ধরনের সমস্যা হইলে না আমার কিছু করার নাই, বা আমি তো বাড়ি বন্ধ করে দিছি, এরা কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে পারে না, এরা দূর থেকে, অনেক দূর থেকে কণ্ঠ দেয়, জাস্ট আপনার পরিবারের মানুষের কণ্ঠ দিয়া ঘরের দরজা পর্যন্ত কণ্ঠটারে আনে, কিন্তু তারা আসতে পারে না। আপনারা ঘরের দরজা খুললেও কোনো সমস্যা হবে না, আপনারা কিন্তু কোনো কিছু দেখবেন না, মানে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করবে তখন তো যদি আপনারা এই চার যে আমি খুঁটিটা দিছি ওইটা বাইরে গেলে, ভিতরে থাকা অবস্থা আপনাদের কোনো ক্ষতি করবে না। ঢাক দিলে পরে দরজা খুললেও সমস্যা নাই। আমি তখন ভয় পেয়ে গেছি, কবিরা চলে গেছে। আমি সন্ধ্যার সময় কান্নাকাটি করতেছি। আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছি। আমি তখন বলতেছি আমি এই বাড়িতে থাকবো না, আমি থাকবো না। এবার আমি রাগ করে করছি কি আমি এই বাড়ি থেকে চলে গেছি। আমার আব্বা আম্মা কেন আসতেছে না, জেনে শুনে আমরা ভূতের বাড়িতে থাকবো কেন? আমি চলে আসছি আমার দাদির কাছে, আমার আব্বা আম্মা আসলো না। মানে কবিরাজ তো বলছে মেরে ফেলতে পারবে না আমার আব্বা আম্মারে, তা এই ভয় দেখাবে, তা আমি ভয় পাবো না, এই জন্য আমি চলে আসছি। এসে দাদির সাথে থাকতেছি। এবার আমি আর বাড়ি যাই, দিনের বেলায় যাই, গিয়ে আবার চলে আসি। তো দাদির সাথে থাকি, কাকাদের মানে আমার জেঠুদের ঘরে খাওয়া দাওয়া করি। এখন দেখা গেল কি জেঠুদের ঘরে খাচ্ছি আর এখানে থাকতেছি, মানে আমার জেঠিমারা আমার খাবার দেয় না। মানে এবার দাদি করে কি খাবার নিয়ে আসে, আইনা আমারে দেয়। এবার সবাই আমার দাদিরে গালাগালি করে, হ্যাঁ ওর মা আছে, বাপ আছে, ও আমাদের এখানে কেন খাবে, ওর বাপ মা আছে না? তোর মনটা খারাপ হয়ে গেল যে কোনোখানে থাকা যায় কিনা, আমি একটা থাকার জায়গা খুঁজতেছিলাম। এরকম করতে করতে আমারই এক ক্লাসমেট আছে নুরি। এবার নুরির আবার মানে ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। তো বেশ কয়েকদিন ধরে বলতেছিল ওর বাবা নাকি ওরে বললো যে ওদের বাড়িতে একজন লজিং মাস্টারের জন্য, ওর ভাই বোনরে পড়ানোর জন্য। তা লজিং মাস্টারের কথা বলে আমি নুরিরে বলতেছি, নুরি তোদের বাড়িতে লজিং মাস্টার আমার নিয়ে যাবি? ও আমারে বলে তুই লজিং থাকবি? আমি বললাম হ্যাঁ থাকবো। বলে কে, তোর বাড়িঘর নাই? আমি বললাম আছে, আমি বাড়িঘরে থাকবো না, তোদের বাড়িতে থাকবো, রাখবি? ও বলে হ্যাঁ ঠিক আছে রাখতে পারি, সমস্যা নেই, আমার আব্বার সাথে কথা বলিস। পরে ওই দিন বিকেলবেলা ওর আব্বার সাথে কথা বলি। ওর আব্বা তখন বলে যে ঠিক আছে তোমার আব্বারে পাঠাইও। আমি বললাম না কাকা, আমার আব্বা আসবে না, আমার আব্বা দিবে না, আমি একাই থাকবো, যদি আপনি মনে করেন রাখেন তাহলে রাখতে পারেন। উনি বলে ঠিক আছে তুই তো আমার এলাকারই ছেলে, সমস্যা নাই, তো ঠিক আছে মানে আসিস। এর পরের দিন আমি তখন ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিব। আমার আব্বারে বলতে গেছে, আমার মারে বলতে গেছে, আব্বা তখন বাধা দিছে যে হ্যাঁ তুই কেন যাবি, আমার ঘর আছে, বাড়ি আছে, তুই লজিং বাড়িতে থাকবি কেন? আমার মা বলে না যাক, ও যেহেতু এখানে থাকতে পারবে না, ওর ভয় লাগে, তা লজিং বাড়িতে থাকো, ও দাদির সাথে থাকার চেয়েও লজিং বাড়িতে থাকা অনেক ভালো। এবার আমি তখন ওই বাড়িতে লজিং বাড়িতে চলে যাই। তো লজিং বাড়িতে থেকে ওইখানে থেকে পড়াশোনা করতেছি, স্কুলে যাচ্ছি আসছি, এবং এইভাবে তখন দিন আর রাতগুলো কাটে। আমি আর নুরি হচ্ছে একসাথে যাই, আবার একসাথে স্কুল থেকে আসি। আর নুরির ছোট একটা ভাই আছে, বোন আছে, এদেরকে পড়াই। এরকমভাবে সময়গুলো কাটতেছে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রতিনিয়ত আমার আব্বার সাথে সমস্যা হচ্ছে রাতের বেলায়। তারা কিন্তু হুজুর কবিরা জানতেছে, চেষ্টা চালাইতেছে তাদের মতো করে ঠিকঠাক করার জন্য। তো তারা তাদের মতো করে চেষ্টা করে, এরকম করে সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো। এমন করতে করতে একটা পর্যায়ে আমার নূরের সাথে একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়।
ধরেন একসাথে স্কুলে যাই, একসাথে আবার স্কুল থেকে আসি এবং ওর বোনদেরকে পড়াই, ওর ভাইরে পড়াই, ও জানি আমার দিকে একটু কেমন কেমন নজরে তাকায়। এবং একদিন হলো কি, মানে দুপুর মানে আপনার রাতের বেলায়, তখন প্রায় রাত্র 11টা কি 11:30টার মাঝে, 11:30টার মতো বাজে, ও পড়তেছে আমিও পড়তেছি। তো আমি তো লজিং বাড়িতে থাকতাম, আমি আলাদা একটা ঘরে থাকতাম, ওদের আবার বড় ঘর ছিল, ওরা বড় ঘরে থাকতো। রাত্রি 11:30 বাজে এসে আমার জানালার কাছে এসে আমার বলতেছে, সৈকত বেরো। আমি বললাম কেন? বলে তোরা একটা জিনিস দেখাবো। আমি বললাম কী জিনিস? বলে তুই বের হ না। তাই আমি তখন বের হয়েছি। বেরোয়ার পর একেবারে প্রখর চাঁদের আলো, ও তখন আমাকে নিয়ে ওদের বাড়ির পিছনের দিকে গেল। পিছনের দিকটা একটু সুন্দর বসার মতো জায়গা। আমি বললাম তুই এত রাতের বেলা আমাকে ডাইকে এখানে আনলি, যদি তোর আব্বা আম্মা দেখে তাহলে তো আমাকে আস্ত রাখবে না। তখন আমি 9 থেকে আপনার নিউটনে উঠে গেছি, নিউটনে উঠছি ওই সময়তে। পরে আমারে বলতেছে, আমি বললাম কী দেখাবি তুই, আমি এখানে নিয়ে আসলি? ও বলে দেখবি? আমি বললাম হ্যাঁ দেখবো। বলে দেখ তো উপরের দিকে তাকা। তো আমি উপরের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি চাঁদটা দেখা যাচ্ছে। ও আমাকে বলে দেখছিস? আমি বললাম কি এখানে? বলে চাঁদ। আমি বললাম হ্যাঁ, তা তো জানালা দিয়ে দেখা যায়, বাইরে আসা লাগলো কেন? আমাকে বলে চাঁদটা দেখছিস? তো আমি বললাম হ্যাঁ দেখলাম। পরে বলে আমার মুখের দিকে তাকা। আমি বললাম কেন? তা বলে তাকা না। আমি বলি ঠিক আছে, তোর মুখের দিকে তো তাকাই আমি কথা বলতেছি। ও আমাকে বলে ওই চাঁদটা সুন্দর না এই চাঁদটা সুন্দর? আমি না তখন বললাম আরে এটা কেমন কথা হইল? আমিও না, ওর খুব সুন্দর ছিল আসলে সত্যি কথা বলতে নুরি। আমি তখন বলতেছি যে মাটির চাঁদটা সুন্দর। আমার বলে সত্যি তো? আমি বললাম হ্যাঁ। বলে আকাশের চাঁদ তো কেউ ধরতে পারে না, মাটির চাঁদকে তো ধরতে পারে, এই মাটির চাঁদটাকে তোর ঘরে নিয়ে যাবি? আমি বললাম মানে আমি না তোর কথা বুঝতে পারছি না, তুই কী বলতে চাচ্ছিস? আমাকে বলে আমি তোকে এইটা বলতে চাচ্ছি যে আমি আজকে 1 বছর ধরে তোকে পছন্দ করি, তোকে ভালো লাগে, কিন্তু ভালোবাসার কথা বলতে পারি না। আজ মনে হলো এই চন্দ্রিমা রাতের বেলা যদি বলতে না পারি তো আর কখনোই বলা হবে না। তাই গভীর রাতে তোকে ঘরের বাইরে এনে আমি আমার মনের কথাটা তোকে জানিয়ে দিলাম যে আমি তোকে ভালোবাসি। আমি ওর কথা শুনে না মানে পুরো আটকে গেলাম, যে কী বলে। আজকে 1 বছর ধরে ওদের বাড়িতে আসি, কিন্তু কোনোদিনও তো আমি এরকম কোনো কিছু দেখি নাই। 1 বছর ধরে ওদের সাথে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, ওদের পরিবারের সন্তানের মতোই আছি, কিন্তু কোনোদিনও ওর ভিতরে আমি এরকম কোনো কিছু দেখি নাই। কিন্তু আজকে ও হঠাৎ করে এটা কী বলতেছে বা এটা কেন বলতেছে? আমি তখন বললাম নুরি দেখ, আমি তোর বাড়িতে থাকি এবং আজকে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে, তো আমি না আমি এটা করতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় কাজটা করলে আমি তোর বাবার কাছে ছোট হয়ে যাব। ও আমাকে বলে আরে ছোট হওয়ার কি আছে, ছোট হওয়ার কিছুই নাই, তুই যদি আমারে পছন্দ করিস তাহলে চল আমরা রিলেশনে জড়াই। এবং সেই চন্দ্রিমা রাতেই শপথ করে একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। ঠিক এরপর থেকে প্রতিটা রাত আমি আর নুরি ওর বাবা মা ঘুমিয়ে গেলে একসাথে ওদের ওই বাড়ির পিছনে দোল্লির মধ্যে বসে দোলনা খেতে খেতে আর আকাশের চাঁদ দেখতে দেখতে সময় কাটাতাম। আমাদের ভালোবাসাটা খুব অল্প দিনে এতটাই গভীর হয় যে মনে হয় এক একজন মানুষ আরেকজন মানুষের দেহের আত্মাবিহীন যেমন মানুষ বাঁচে না, ঠিক নিঃশ্বাস একজন আরেকজনের নিঃশ্বাস হয়ে যায়, ঠিক নিঃশ্বাসবিহীন যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি মনে হয় আমি নুরিকে ছাড়া বাঁচবো না আর নুরি আমাকে ছাড়া বাঁচবে না। এরকম করে প্রতিদিন রাতের বেলা ওখানে বসে আছি, বসে থাকতেছি, গল্পগুজব করতেছি, নিউটনে পড়তেছি, প্রেম ভালোবাসা চলতেছে। এইরকম একটা সময়ের ভিতরে হঠাৎ করে নুরির বাবা মনে হয় কিছুটা বিষয় আন্দাজ করে ফেলে বা কিছু সন্দেহ করে ফেলে, এবং এরপরে তিনি নুরির মাকে দিয়ে আমাকে তখন বলাইতেছে যে আমারে বলে যে সৈকত, উনি আমাকে এইভাবেই বলে যে সৈকত দেখো, আমার ছেলে মেয়ে ছোটো যে দুইটা তো ছোট ছিল, এই জন্য তোমাকে রাখছি বা তুমি পড়ছো বা তুমি এখানে ছিলা, তো এখন আর আমি ওদেরকে আলাদা মাস্টার রেখা পড়াবো, বাড়িতে আমি লজিং মাস্টার রাখবো না। আমার মেয়ে বড় হয়েছে, লোকে বিভিন্ন বাজে কথা বলে। আমি বললাম যে কাকি তাইলে কি আমি চলে যাব? বলে হ্যাঁ বাবা তুমি চলে যাও। এবং 1 দিনের মধ্যে আমাকে ওই লজিং বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়, মানে 1 দিনে আমাকে বিদায় করে দেয়। আমি সত্যিই তখন একেবারে নিরুপায় হয়ে, যদি ওদের বাড়ি ওদের ঘর আর যদি থাকতে না দেয় তুই তো থাকতে পারবো না, আমি ওখান থেকে চলে আসি। এবং চলে আসার পরে আমার তখন স্কুলে নুরির সাথে দেখা হয়। নুরি আমারে বলে তাতে কি হয়েছে, আমার আব্বা আম্মা তোমার কাছ থেকে আমরা কখনোই আলাদা করতে পারবে না, আমি রাতের বেলায় তোমাদের বাড়িতে যাব। আচ্ছা এই সময়তে আরেকটা কথা বলে রাখি, ওই সময়টাতে কিন্তু আমাদের বাড়ির মধ্যে যে একটা ভৌতিক সমস্যা ছিল এটা কিন্তু সমাধান হয়ে গেছে এবং সম্পূর্ণভাবেই সমাধান হয়ে গেছে। এটা কিন্তু আর কোনো ঝামেলা করতেছে না, তখন কিন্তু আর আমার আব্বা আম্মাকেও ডাকে না, এরকম কিছু না। তো ও এরকমভাবে হচ্ছে। আমাদের কাছে তখন মোবাইল ফোন তো নাই, 2005 সালের প্রেম কাহিনী, তো তখন তো ধরেন মোবাইল ফোন ইন্টারনেট এগুলো কোনো কিছুই নেই। পরে ও কী করছে, একদিন হলো কি জানেন, আমি এক রাতের বেলা আমি ঘুমিয়েছি, তখন আমি আমার আব্বা আম্মার কাছে চলে যাই। আব্বা আম্মা আমার ছোটো বোন ওদের সাথে আমি তখন থাকতেছি। তা একদিন রাতের বেলায় হইল কি, ও তখন আসছে, মানে একেবারে রাতের বেলায়, মানে আমি তো জানি না, মানে আমার জানালা ধাক্কাইতে আছে, জানালা খুলে দেখে ও দাঁড়িয়ে আছে, মানে ও দাঁড়িয়ে আছে।
আমি বললাম কী ব্যাপার তুমি এত রাতের বেলায়? বলে বেরিয়ে আসো, আমার ভালো লাগতেছে না। মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মানে দূরত্ব অনেক বেশি না আর কি, রাতের বেলা আসা যায়। পরে আমি বেরিয়ে বললাম যে নুরি তুমি এত রাতের বেলায় এত দূর থেকে এখানে কেন আসছো? কেউ যদি দেখে ফেলতো? ও বলে কেউ দেখবে কী করে, আমি তো ধান ক্ষেতের ভিতর দিয়ে আসছি। এবার তো ধান ক্ষেতের ভিতর দিয়ে যে আসলা, কেন আসলা? আমাকে বলে প্রতি রাতেই তো তোমার সাথে কাটাইতাম, প্রতিটা রাত তোমাকে ভালোবেসে কাটাইতাম, আজকে তুমি নাই, আমার হৃদয়টা অনেক হাহাকার করতেছিল, আমি তোমাকে দেখার জন্য চলে আসছি। আমি বললাম যদি তোমার আব্বা আম্মা রাতে উঠে তোমাকে না পায়? ও বলে না, সেই ব্যবস্থা আমি করে আসছি, তুমি চিন্তা করো না। এবং সেদিনও ও আর আমি অনেকক্ষণ ধরে আমাদের বাড়িতে, আমাদের ভিটাতে অনেকক্ষণ ধরে গল্প গুজব করে রাতের বেলায়। এবং এরপরে ও প্রায় প্রতি রাতেই চলে আসতো, মানে দু একদিন পর পর চলে আসতো, এসে জানালা ধাক্কাইতো, জানালা নক করলে আমি জানালা খুলে তখনও বের হইতাম। এরকম করতে করতে একদিন আমি কি করলাম, মানে স্কুলে যাইনি ওই দিনে, বাড়ির ধারে কাজ করতেছিলাম, আমার আব্বার সাথে স্কুলে যাইনি। এবং ওই সময় হঠাৎ করে আমার নানু বাড়ি থেকে খবর আসছে, নানু বাড়ি থেকে একজন লোক আসছে, আমার দুঃসম্পর্কের মামা, উনি এসে বলতেছে আমার নানিমণির অবস্থা খারাপ, নানুর অবস্থা ভালো না, এবং নানুকে দেখতে যাওয়ার জন্য এটা বলে। তো নানুকে দেখতে যাওয়ার জন্য বলে, তো বললে পরে আমি তখন বললাম যে আমার মা বলতেছে, আমরা তো এখানে তখন আবাদ লাগাইছিলাম, মানে ফসল লাগাইছিলাম। আমার মা বলে সৈকত তুই যা, তুই গিয়ে তোর নানুরে দেখায়, তোর নানুর কী অবস্থা তুই গিয়ে দেখায়। আমার নানু বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ খানিকটা দূরেই আছে। পরে আমি তো আবার মনে মনে চিন্তা করি আমি চলে যাব, তা আমি তো নুরিরই কোনো কিছু বলি নাই। এখন নুরি যদি এই সামনে না পায়, পরে আমি করলাম কি যে ঠিক আছে আমি রেডি হইলাম। তো আমার যে ছোটো বোনটা আছে তখন অনেক ছোট, তাই আমি বললাম দেখ নুরি যদি আসে আমাদের বাড়িতে, আমার যদি খুঁজতে আসে তুই কিন্তু বলবি যে ভাইয়া আমার নানু অসুস্থ, নানুরে দেখতে গেছে, কয়েকদিন পরে চলে আসবে, এটা নুরিরে বলিস। কারণ নুরি তো তখন স্কুলে, আমি তো আর স্কুলের দিকে যাব না, আরও তো এখন ক্লাস চলতেছে, আমি ওর সাথে কথাও বলতে পারবো না। এরপর আমি তখন ওই নানার ওই আমার যে লোকটা আসছে আমার ওই মামার সাইকেলে কেরিয়ারে বসে আমি তখন নানু বাড়িতে চলে গেলাম। নানু বাড়িতে যাওয়ার পরে তখন আমি আমার নানুর সাথে দেখলাম যে আসলেই নানুর অবস্থা ভালো না। ওইখান থেকে নানুকে আমার নানার বাড়ির এক মেডিকেল আছে, মেডিকেলে ভর্তি করাইছে, মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তো মেডিকেলে আমি তখন নানুর সাথে পড়ে আসছি, এবং একদিন দুই দিন না, প্রায় এক সপ্তাহের মতো কেটে গেছে। বুকের ভিতরটা তখন শিনশিন করে ব্যথা করতেছে, মনে হয় যেন পুরো পৃথিবীটাই আমার কাছে অন্ধকার হয়ে যাচ্ছে। যে মানুষটাকে এত ভালোবাসি, যাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না, যার মুখটা না দেখলে পাগল হয়ে যেতাম, সেই মানুষটাকে আজকে এক সপ্তাহ ধরে দেখতেছি না। আপনার হাতে মোবাইল ফোনটাকে আপনি এখন অবহেলা করেন, আপনি ভাবেন যে এই ফোনটা কোনো ইউজ করা হলো, এটাকে আপনি অবজ্ঞা করেন। কিন্তু বিশ্বাস করেন, সে সময়ে আমরা যখন আমাদের সময় ইন্টারনেট মোবাইল ছিল না, তখন বুঝতাম যে ভালোবাসার মানুষটার সাথে এই মোবাইল থাকলে যে 1 মিনিট কথা বলতে পারবো, এইটা যদি থাকতো ওই সময় ভাই, তাহলে অনেক কষ্ট থেকে না মুক্তি পাওয়া যাইতো, প্রচুর কষ্ট হইতো। ওর জন্য আমি তোরে ফোন করতে পারতাম না। এভাবে প্রায় আমি আমার নানু বাড়িতে 15 দিনের মতো পড়ে থাকি। নানুকে মেডিকেলে নিয়ে যায়, বাড়িতে আনে, এবং 2 দিন পরে নানুর অবস্থা আবার খারাপ হয়ে যায়, আবার নানুকে মেডিকেলে নিয়ে যায়। ঠিক এরকম 15 দিন ধরে আমার নুরির সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, এবং আমি পুরো নুরির জন্য মনে হয় পাগল হয়ে গেছিলাম। এমন করতে করতে একদিন সকালবেলা হঠাৎ করে মা আমাদের বাড়িতে আসছে, প্রায় তখন সকালও না, 11টা কি আপনার 11টার মতো বাজে। আমি ভাবছিলাম যে মা মনে আমাকে নিতে আসছে, আমাকে নিয়ে যাবে, এরকমটাই মনে করছিলাম। যে আমার তো আবার সামনে পরীক্ষা আছে, এই জন্য মা এসে দেখি যে আমার দিকে খুব বড় বড় চোখ করে তাকাইতে আছে, মানে খুব বড় বড় চোখ করে তাকাইতেছে দেখা আমি তো আর মায়ের কোনো কিছু বলতেছি না। তা আমার আম্মা একাই আসছে, আবার আমাদের পাশের বাড়ির এক মহিলাকে নিয়ে আসছে। আমি তখন বললাম কী হইলো মা, এভাবে তাকাই আসছো কেন, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? মা আমারে বলতেছে নুরি কই। আমি বললাম নুরিরই কই পাইলা, নুরি এখানে আসবে কোত্থেকে? মা আমারে বলে তোরে আমি পেটে ধরছি, তোরে আমি চিনি, ভালোই বলে ফেল, যদি বলিস তাহলে ভালো, আর যদি না বলিস তাহলে মহা সমস্যা হয়ে যাবে। আমি বললাম না মা, সমস্যা তো হবেই, সমস্যা কি, আমি ঝামেলা করলে ঝামেলা হবে না? কিন্তু তুমি নুরিরে খোঁজার জন্য এখানে কেন আসছো? নুরি তো নুরির বাড়িতে, আমি নুরিরে কই পাবো? আমার মা বলে দেখ নুরিরে কই নিয়ে গেছিস তুই বল, তুই গোপনে রাতের বেলায় বাড়ি থেকে গিয়া নুরির সাথে দেখা করতি, এবং নুরিরে নিয়ে তুই পালাইছস, নুরিরে কই রাখছিস তুই আমার কাছে বল। আমার নানা ভাই আমার মায়ের তখন বলতেছে তুই কি পাগল হইলি, এগুলো কি বলতেছিস? এই সৈকত হসপিটালে বাড়িতে দৌড়াদৌড়ি করতে করতে ওর জীবন শেষ, ও কখনো হসপিটালে কখনো বাড়িতে তোর মায়ের নিয়েও দৌড়াদৌড়ি করতেছে, ওই মাইয়া পাইব কই, কোন মাইয়া ও নিয়ে গেছে? আমার মা তখন একটু অবাক, আমার নানার মুখের দিকে তাকিয়ে বলতেছে আব্বা কি বলেন, আমাদের এলাকার অনেক লোকে দেখছে ও নুরির নিয়ে পালাইছে, এবং নুরির সাথেও আমাদের বাড়ি মানে বিভিন্ন জায়গায় বসে কথাবার্তা বলতে, গ্রামের অনেকেই দেখছে। আমি বলি হ্যাঁ দেখছে তো, আমি নুরির সাথে প্রেম করতাম, কিন্তু আমি তো নুরির নিয়ে পালাই নাই।
আমার মা বলে তুই যদি নুরির নিয়ে না পালাইবি তাইলে নুরি ঘরের মধ্যে চিঠি লিখে আসছে যে তোর সাথে পালাই হয়ে গেছে, তাহলে ও চিঠি লিখে আসছে কেন? আমি না কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম মা তুমি আমার বাড়ি নিয়ে চলো। আমার মা বলে না না না, তুই বাড়িতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, নুরির বাপ মা খুব ক্ষেপে আছে, তোরে মারবে। আমি বললাম আমারে মারুক। নানা ভাই বলে কেন মারবে? ও অপরাধ না করেও কেন চোরের মতো পালায়া থাকবে? অপরাধ না করে কেন আমার নাতি চোরের মতো পালায়া থাকবে? এটা হতেই পারে না, আমি ওরে নিয়ে যাব, চল। আমার নানা ভাই তখন আমারে নিয়ে আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসা মাত্রই তখন নুরির বাবা মা, নুরির আত্মীয় স্বজন আমাদের পুরো বাড়ি ঘেরাও করে ফেলছে। আইসা আমারে ধরছে, নুরি কই বল, নুরি কই বল, যদি বাঁচতে চাস বল, নাইলে তোদের ঘর বাড়ি সব কিছু ভেঙে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিব। কারণ নুরির বাবার অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ারফুল লোক উনি। পরে আমি বললাম দেখেন, আমার নানা ভাই তখন বলতেছে দেখেন আপনাদের ক্ষমতা আছে, আপনারা ক্ষমতা কাজে লাগাতে পারেন, ওরে ঘর বাড়ি ভেঙে আপনারা উচ্ছেদ করে দিতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার নাতি আপনার মেয়ের নিয়ে পালায় নাই। আমার নাতি ঘরের মধ্যে এটা সেটা, তখনই চিঠিটা আমার নানার হাতে দিল। নানা বলে এই চিঠি হয়তো আপনার মেয়ে অন্য কারোর সাথে পালায় গিয়া আমার নাতির নামে লিখে দিতে পারে, যে আমার নাতিকে ফাঁসাইতে পারে। তখন নুরির ছোট ভাই বোনেরা বলতেছে যে না, সারে আপুর সাথে প্রেম করতো, আমরা দেখছি এটা ওইটা। আমিও বলি হ্যাঁ, আমি নুরির সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি নুরিকে নিয়ে পালাই নাই। ওরা বিশ্বাস করে না। এবার আমার আম্মা বলতেছে, সরি নুরির বাবা বলতেছে, নুরির মা বলতেছে ও প্রতি রাতে এখানে আসতো, এসে এই অনেক দিন ধরে আমরা রাতের বেলায় দেখছো ঘর থেকে বেরিয়ে যায় এবং এই বাড়িতে আসতো, এসে এই কয়েকদিন আগেও এই বাড়িতে আসছে। আইসা আমি যখন জিজ্ঞেস করছি কই গেছো, ধমক দিছি। পরে ও ধমক দেওয়ার পর আমার বলতেছে আমি সৈকতের কাছে গেছি। আমি কবে? ও বলে 3 দিন আগে। নুরির বাবা বলে 3 দিন আগেও তোমাদের বাড়ি থেকে যাওয়ার গেছে রাতের বেলায়, আমি ওরে ধরছি। পরে ও বলে আমি সৈকতের কাছে গেছি। তা আমি ওই দিন ওরে মারছি, ওর বিয়ে ঠিক করছি, এরপরে ও চিঠি লেখেও পালাই গেছে। আমি বললাম 3 দিন আগে আমাদের বাড়িতে আসছে। পরে আমি আমার ছোটো বোনকে বললাম কিরে, আমি যে আমার নানুর বাড়িতে চলে গেছি রে, তুই নুরিরে বলিস নাই? বলে না আমার মনে ছিল না। আমার ছোটো বোন বলে আমার মনে ছিল না। পরে আমি বুঝতে পারলাম না। আমি তখন আমার বাবারে বললাম যে কাকা দেখেন, আপনি যদি কোরআন মাথায় নিয়ে বলতে বলেন আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আমি কিন্তু নুরিরে নিয়ে পালাই নাই। এবং আমি 15 দিন আগে চলে গেছি, যাওয়ার সময় আমার বোনরে বলে গেছি কোনো দিন যদি নুরির সাথে দেখা হয় তাহলে যাতে বলে যে আমি আমার নানু বাড়িতে চলে গেছি। উনি তখন কান্না করতে করতে বলতেছে তাহলে আমার মেয়ে কোথায় গেল, আমার মেয়েকে কে নিয়ে গেল, আমার মেয়ে কই গেল। মানে তখন ধরেন একদম প্রচণ্ড রকমের ঝামেলা সমস্যা দেখা দেয়। এবার নুরির আব্বা কান্নাকাটি শুরু করে, সবাই নুরির আব্বারে বোঝায় কান্নাকাটি করেন না, আপনি শান্ত হন, ঠান্ডা হন, কান্নাকাটি করে কী করবেন। এখন মেয়েকে তো খুঁজে বের করতে হবে, মেয়ে কোথায় গেছে, কার সাথে গেছে, কোন জায়গায় গেছে, আমরা মেয়েরে খুঁজে বের করবো, আপনি কান্নাকাটি করবেন না। এবার এরকম করে তখন নুরিরে খুঁজতেছে, আমিও তখন নুরিরে খুঁজতেছি, আমিও তোরা ভালোবাসি, কিরে আমার সাথে পালায় গেল কেমনে, আমিও খুঁজি ওরাও খুঁজে, আমিও খুঁজি ওরাও খুঁজে। এইরকম করতে 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 নুরির কোনো সন্ধান পাওয়া গেল না। তখন আমার মাথায় হঠাৎ করে না ভাই একটা জিনিস আসছে যে নুরি, আমি আমার নানু বাড়িতে ছিলাম না, এরপরও নুরি এসে আমার সাথে দেখা করছে এবং ওর বাবারা যায় বলছে যে আমি সৈকতের সাথে দেখা করে আসছি। এবং আমার বোন নুরিরে বলে নাই যে আমি আমার নানু বাড়িতে চলে গেছি। এইখানে আমার কাছে একটা বিষয় ডাউট লাগে। ওর বাবা তো বলছে যে ও ধরা খাওয়ার পর ওর বাবার কাছে বলছে আমি সৈকতের সাথে দেখা করে আসছি, সৈকতের সাথে আমি সৈকতের বাড়িতে গেছি। তা আমার সাথে কেমনে দেখা করবে, আমি তো এই বাড়িতে নাই। আমি তখন আমার বাড়ি থেকে নানু বাড়িতে গেছি। নানু বাড়ি থেকে নানারে বললাম না আমাদের বাড়িঘরগুলো বন্ধ দেওয়ার জন্য যে কবিরাজটাকে তুমি আনছিল, আমি একটু কবিরাজের বাড়িতে যাব। নানা ভাই তখন আমার বল আমি তো যাইতে পারবো না, আমার আজকে পুকুরে মাছ ধরবে, তা তুই যা, ঠিকানা দিয়ে দেয়। আমি তখন ওই ঠিকানা অনুযায়ী কবিরাজের বাড়িতে যাই এবং কবিরাজের বাড়িতে গেলে পর আমি তখন কবিরাজরে বলি যে দেখেন এই ঘটনা, পুরো ঘটনা খুলে বলি। উনি বলে ঠিক আছে আমি চালান দিব, আপনি বসেন। উনি তখন কীভাবে চালান দেয়, চালান দিয়ে আমার তখন ভিতরে ডাকে, ডাইকে আমারে বলতেছে যে মেয়েটারে জিনে নিয়ে গেছে। আমি বললাম কি বলেন? বলে হ্যাঁ, আপনার রূপে তোমার রূপে একটা জিনে মেয়েটাকে নিয়ে চলে গেছে। ওই জিনটা মেয়েটাকে পছন্দ করতো। এই মেয়েটা প্রায় প্রতি রাতে আসতো তোমার বাড়িতে, রাতের বেলায় এসে দরজা নক করতো এবং দরজা নক করাতে তুমি দরজা খুলতে না, তো তুমি তো বাড়িতে এনে খুলবা কেমনে। তারপরে একটা জিন ঘরের ভিতর থেকে দরজাটা খুলছে, জানালাটা খুলছে, খুলে বের হয়েছে এবং মেয়েটার সাথে প্রায় 3-4 রাতের মতো মেয়েটার সাথে দেখা করছে। একটা পর্যায়ে মেয়েটা বলছে যে তার পরিবার তোমার এবং মেয়েটার সম্পর্ক বুঝে গেছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে এবং ও জিনটাকে তখন বলছে আমি পালায়া যাব। তখনই মেয়েটা আসছে জিনের কাছে এবং জিনটা মেয়েটাকে নিয়ে পালায়া গেছে, মেয়েটাকে নিয়ে চলে গেছে। আমি বললাম আপনি না আমাদের বাড়ি বন্ধ দিয়েছেন? উনি বলে হ্যাঁ বাড়ির বন্ধ আমি দিছিলাম, কিন্তু বন্ধেরও তো একটা টাইম আছে, ওই টাইমটা পুরো হয়ে গেছে। আমি তোমার মাকে বারবার বলছিলাম যে এখানে বাড়িটা বানায়ও না, এখানে বাড়িটা কইরো না, এটা আগে পরে তোমাদের বড় সমস্যা করবে, কিন্তু তোমার মা কথাটা শুনলো না। আজকে তোমাদের ভুলের কারণে একটা ছোট্ট মেয়ে বলি হয়ে গেল।
আমি তখন বললাম যে বলি মানি, এটা কী ধরনের কথা বলতেছেন? আমি নুরিরে খুঁজে বের করবো, আপনি নুরিরে খুঁজে বের করেন। উনি বলে দেখো, এই মেয়েটাকে বের করাটা কোনো সহজ বিষয় না, ওরে বের করতে অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে, কিন্তু এই ঝামেলা কি তুমি পোহাইতে পারবা? আমি বললাম আপনি প্লিজ নুরিরে বের করেন, আপনি নুরিরে বের করেন। এবার আমি গিয়েই নুরির বাবার কাছে গেছি, যা বললাম যে এমন এমন ঘটনা। নুরির বাবা, নুরির কাকা তখন সবাই মিলে কবিরাজের বাড়িতে আসছে। আসার পরে কবিরাজ বলে দেখেন মেয়েটাকে এখন জিনেরা নিয়ে গেছে এবং মেয়েটা জিনেদের আন্ডারেই আছে, এবং আমাদেরকে তখন গ্লাসের মধ্যে উনি পানি ঢালে, হ্যাঁ, গ্লাসের মধ্যে পানি ঢেলে আমাদেরকে বলে গ্লাসের মধ্যে দেখেন। আমরা এই গ্লাসের মধ্যে দেখতেছি নুরি একটা গাছের নিচে বসে আছে, একটা গাছের নিচে বসে আছে, খুব সুন্দর করে বসে আছে, কিন্তু মানে খারাপ অবস্থার মধ্যে নাই, একটা সুন্দর গাছের নিচে বসে আছে। আমরা বললাম এটা কোন জায়গা, এটা কোন জায়গায়, আমরা ওখান থেকে নুরিকে নিয়ে আসবো। তখন কবিরাজ একটা হাসি দিয়ে বললো আপনারা ওইখানে যেতে পারবেন না, এটা জিনের আস্তানা, জিনের এলাকা, ওই এলাকাতে মেয়েটাকে নিয়ে আটকায় রাখছে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি এবং 21 দিনের মধ্যে আমি মেয়েটাকে এনে দেওয়ার চেষ্টা করব। এরকম করে কবিরাজে তার মতো করে চেষ্টা চালাইতেছে, মানে অনেক দিন ধরে, প্রায় 16 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন কবিরাজা আমাদের বাড়িতে আসছে। 16 দিন পরে আসার পরে আমাদের বাড়িতে আসছে, এসে আমারে বললো যে মেয়ের বাপ মারে ডাকো। এবার মেয়ের বাপ মারে ডাকা হলো। 16 দিন পরে নুরির আব্বা আম্মারে ডাকছে, তারা তখন আসছে। আসার পরে কবিরাজ বলতেছে মেয়েটা অমুক জায়গায় আছে, মেয়েটার অমুক জায়গায় দিয়ে গেছে, নিয়ে যান। আমাদের বাড়ি চট্টগ্রাম, ওরে দিয়ে গেছে বান্দরবনে একটা ঠিকানা দিয়ে, যে আপনার আলীকদম বলে একটা জায়গা আছে, ওইখানে একটা পাহাড়ের মধ্যে দিয়ে গেছে। মেয়েটা ওই পাহাড়ের মধ্যে বসে আছে, ওইখানে আপনারা যান। আমাদের এখান থেকে যেতেও অনেক সময় লাগে ওই সময়টাতে। পরে আমরা তাড়াতাড়ি গাড়ি ভাড়া করলাম, গাড়ি ভাড়া করে আমি, নুরির বাবা মা এবং আমার আব্বা সবাই মিলে এবং কবিরাজ সহ আমরা তখন ওইখানে গিয়েছি। এবং ঠিক যেমন করে কবিরাজ বলছে বা কবিরাজ যেমন করে আমাদেরকে নিয়ে গেছে, আমরা দেখি যে নুরি ওখানে বসে আছে, কাউরে চিনে না, আমারও চিনে না, ওর আব্বা আম্মারও চিনে না, কাউকে চিনতে পারছে না। কবিরাজ তখন ওর মাথার মধ্যে এভাবে হাত দিছে, হাত দেওয়ার পরে এখানে জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান হারানোর পরে তখন বলতেছে যে ওরে নিয়ে আসেন। তা ওরে তখন ওইখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ও বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেল। ও পাগল, এই পাগল, এই ভালো, এই পাগল, এই ভালো, মানে ওরে মানে জিনারা এইমাত্র অ্যাটাক করে আবার ছেড়ে দেয়, আবার অ্যাটাক করে আবার ছেড়ে দেয়, মানে ওরে আর আস্ত রাখতেছে না, প্রচণ্ড রকম মানে প্রচুর ওকে বিরক্ত করতেছে, এত বিরক্ত করতেছে যা বলার মতো না। মানে এটা আসলে মানে এমন একটা অবস্থা যে ওর মানে ওকে আর আস্ত রাখতেছে না, প্রতিটা নিয়ত ওরা আসতেছে, বিরক্ত করতেছে, এবং ওরা বারবার কবিরাজের বাড়িতে যাচ্ছে, কবিরাজ পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা দিতেছে, কিন্তু কোনোভাবেই জিনটাকে ওর কাছ থেকে সরানো যাচ্ছে না, জিনটা ওকে বিরক্ত করিয়ে যাচ্ছে। এক পর্যায়ে কবিরাজ ওর বাবা মাকে বললো, নুরির বাবা মারে বললো একটা কাজ করেন, জিনটা যেহেতু কোনোভাবে মেয়েটার উপর থেকে কোনো রকমের নেশা চড়তেছে না, বা মেয়েটারে এতই পছন্দ করে ফেলছে, আমি জানি না যে এই কাজটা করা ঠিক হবে কি না, তো এই কাজটা না করলে মেয়েটাকে আপনারা রাখতে পারবেন না, আগে পরে মেয়েটাকে জিনটা আবারও নিয়ে যাবে। তাই একটা কাজ করা যায়, মেয়েটারে বিয়ে দিয়ে দেন। যদি মেয়েটারে বিয়ে দেন এবং মেয়েটা যখন তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করবে, এটা যখন জিনে দেখবে, তখনই মেয়েটার প্রতি জিনের একটা ঘৃণা চলে আসবে, এবং ওই ঘৃণা থেকে হয়তো জিনটা মেয়েটাকে আর বিরক্ত করবে না। এই কথা কবিরাজ নুরির বাবা মারে বলে। নুরির বাবা মারে বললে পরে নুরির বাবা মা তখন এদিক সেদিক ছেলে খুঁজতেছে নুরির বিয়ে দেওয়ার জন্য। এখন নুরির বাপ মায়ের টাকা পয়সা আছে, এটা ঠিক আছে, কিন্তু নুরি তো পাগল, আর এই পাগলটা কে বিয়ে করবে? পাগলকে তো আর কেউ বিয়ে করবে না। এখন নুরির বাবা মা তখন করলো কি, যেদিক সেদিক ছেলে খুঁজতেছে, আমার কানে তখন খবর আসছে। আসার পর আমি তখন মারে বললাম যে মা আমি নুরিরই বিয়ে করব। মা তখন আমাকে ডিরেক্টলি বলতেছে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি জেনে শুনে বুঝে একটা পাগলকে এই বাড়ির বউ বানাবো? এটা কোনো কথা, এটা জীবনও সম্ভব না। আমি তখন বললাম মা তোমার পায়ে ধরি, নুরি তো আজকে আমার জন্যই পাগল হয়েছে, ও তো আমার জন্যই পাগল হয়েছে, মা আমি ওরে বিয়ে করবো। নুরি কিন্তু তখন আমার চিনে না, আমার চিনে এই চিনে না, মানে তখনও পুরো পাগল। একটা পর্যায়ে আমি মায়ের হাতে পায়ে ধরে বলতেছি মা তুমি এই কাজটা করো, আমি নুরিরে ভালোবাসি, তুমি মা এই কাজটা করো, মা যেমনে পারো করো। মায়ের কাছে আকুল আবেদন বা আকুতি করার পরে মা তখন একটা পর্যায়ে রাজি হলো, রাজি হয়ে আব্বারে বললো, কিন্তু আব্বা রাজি হয় না। আব্বে পাগল মেয়েরে বিয়ে করাবে না, কোনোভাবেই আব্বা তখন রাজি না। এবং রাজি না হওয়ার পরে আমি তখন করলাম কি যে আমি নুরির বাড়িতে ঘর জামাই চলে যাব। আমি যেহেতু ওদের বাড়িতে আগে লজিং মাস্টার হিসেবে ছিলাম, এখন আমি ঘর জামাই চলে যাব। ঘর জামাই গিয়ে হলেও আমি নুরিরই বিয়ে করে নুরির সাথে থাকবো, আমি প্রয়োজনে এই পরিবার আর কখনোই আসবো না। এবার একটা পর্যায়ে আমার আব্বা তখন রাজি হয় যে ঠিক আছে, যেহেতু আমি এতটাই পাগলামি করতেছি, আব্বা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তা করক। এরপরে তখন নুরির সাথে আমার বিয়ে হয়, পারিবারিকভাবেই বিয়ে হয়। এবং ওই বিয়েতে ওই কবিরাজ কিন্তু আসে না, কবিরাজকে আমরা দাওয়াত দিই, কিন্তু কবিরাজ ওই বিয়েতে উপস্থিত হয় না। যাই হোক, সবার সম্মুখে সবাই ছিল এবং সবার সামনে নুরির সাথে আমার বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের মধ্যে অনেক আনন্দ ফুর্তি হলো, মজা মাস্তি হলো।
এবং বিয়ে করে আমি নুরিরে বাসর ঘরে আনছি। তখন এইখানে বাসর ঘরে আনার পরে কয়েকটা বিষয় আমি একটু খেয়াল করি, আপনাদেরকে বলি। ও যখন বাসর ঘরে ঢুকতেছে আমি ওর পায়ের দিকে তাকাইলাম, মানে পায়ের দিকে তাকায় দেখতেছি যে ওর পাগুলো না কেমন একটু অন্যরকম হয়ে গেছে। মানে পায়ের মধ্যে কেমন যেন এক ধরনের একটা লোম আমি দেখতে পাচ্ছি, একটা না মানে অসংখ্য লোম দেখতে পাচ্ছি দুই পায়ে, যে লোমগুলো গরুর পায়ের মধ্যে থাকে। তাই আমি ওরে বললাম যে তোমার পাগুলো এরকম কেন? ও তখন হাসে, মানে ও তো এই পাগুলোই ভালো, আধা পা গা আধা ভালো। ওর নিয়ে আমি তখন বাসর ঘরে ঢুকছি। বাসর ঘরে ঢুকার পরে আমি কান্না করতেছি বসে বসে, যে যারা আমি ভালোবাসলাম আজকে আমার সে ভালোবাসার মানুষটা পাগল হয়ে গেল। মানে এরকমভাবে তখন আমি কান্নাকাটি করতেছি। একটা পর্যায়ে মানে আমি চিন্তা করলাম যে আমরা স্বামী স্ত্রীর যে সম্পর্ক, ওই সম্পর্কের মাঝে লিপ্ত হব। ওইরকম একটা অবস্থায় আমি ওর গায়ে ধরছি। ও তখন আমারে বলতেছে আমারে ছুঁইও না, এমনিই বলে আমারে ছুঁইও না, আমারে ছুঁইলে মারা যাবা। আমি বললাম কেন? তোমার ছুঁইলে মারা যাবো কেন? আমি তোমার বিয়ে করছি, কলমা কাবিন করে বিয়ে করছি, তুমি আমার বিবাহিতা বউ, আমি তোমার ছুঁইলে মারা যাবো কেন? ওই সময়টাতে কিন্তু আমার নাকের কাছে ভাই একটা অন্যরকম বিশ্রী সুগন্ধ মানে বিশ্রী গন্ধ আসতেছিল আমার নাকের কাছে। মানে ওর শরীরের কাছে যাওয়ার সময়, মানে ওর শরীরে হাত দেওয়ার সময় আমি আপনাকে বলি গন্ধটা কীরকম, ধরো মুরগি পচা, যে মুরগি ধরেন অনেক দিন ধরে রেখে পচে গেলে যে একটা বিশ্রী গন্ধ বের হয়, ওই রকম একটা ঘ্রাণ ভাই আমার নাকের কাছে তখন আসছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমি তখন নুরিরে বললাম যে এরকম ঘ্রাণ আসতেছে কোত্থেকে? আমি ভাবলাম যে হয়তো গ্রামের বাড়ি তো কিছু মনে হয় মরে টরে গেছে এরকম। আমি তখন ওরে বললাম, মানে ওরা তারপর আমি ওরে ধরলাম। ধরার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক ও আমার বারবার ঝাড়ি মারতেছে যে না করবে না, ধরবে না। এইটা কি? আবার এখানে কিন্তু নুরির বাবা বলে দিচ্ছে তোমরা কিন্তু সম্পর্ক করে ফেলবা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা করে ফেলবা, কারণ হচ্ছে ওর প্রতি তাহলে জিনের ঘৃণাটা ঢুকবে। এখন জোর জবরদস্তি যখন আমি ওরা করতেছি, ওই সময় ভাই হঠাৎ করে ভাই আমার আব্বার ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে। আমার আব্বা চিৎকার করতেছে জোরে জোরে, চিৎকার, আমার আম্মা চিৎকার করতেছে, আমার বোনে চিৎকার করতেছে। আমি তখন তাড়াতাড়ি বাসর ঘর থেকে বের হয়েছি, পাশাপাশি রুম তো ওই রুমে গেছি। যে দিই যে আমার আব্বা দম টানতেছে, নিঃশ্বাস টানতেছে, আব্বার মুখে দিয়ে এরকম রক্ত বেরিতে আছে। এই কী হয়েছে? আমার আম্মা বলে হার্ট অ্যাটাক করছে। তো তাড়াতাড়ি করে হার্ট অ্যাটাক করছে, বের করছে। ওই সময় তো মোবাইল ফোনের ব্যবস্থা নাই, ডাক দিছে আশেপাশে বাড়িঘর থেকে, অনেকেই আসছে। আইসা তখন করলো কি যে তখন ব্যানগাড়ি করে নিয়ে যাওয়া হইতো, ব্যানগাড়ি আনছে, পাশের ঘরে ব্যানগাড়ি আছে, ব্যানগাড়ি করে এই রাতের বেলায় আমি তখন এই ধুলা সাজা অবস্থায় আছি, মনে করেন শুধু পাগড়িটা মাথায় নাই, ওই রকম অবস্থা। আমার আব্বারে তখন রাত্র প্রায় 3টার দিকে হসপিটালে ভর্তি করাই। হসপিটালে আব্বা ভর্তি হয়ে 3টার দিকে ফজরে আজানের টাইম বরাবর, ফজরে আজান দিছে, ওই সময় আমার আম্মা হসপিটালে আসছে। আইসা আম্মা আমার আলাদা ডাক দিয়ে বলতেছে যে বৌমা কই? আমারে বলে। আমি বললাম কী বলো বৌমা? ও তো বাসর ঘরেই ছিল, আমি তো বাসর ঘরে রাইখে তোমাদের চিৎকার শুনে আসলাম, এরপর আব্বারে নিয়ে চলে আসলাম, ও তো ঘরেই ছিল। আমার মা বলো তো ঘরে নাই। আমি বললাম এই তুমি কি বলো? ও ঘরে নেই কেন? ওর তো আমি ঘরেই রেখে আসছি। আমার মা বলে বাবারে মেয়েটা তো ঘরে নাই। আমি সকালবেলা তখন এই ধুলার ড্রেস পরা অবস্থায় দৌড়িয়া বাড়িতে আবারও আসছি, আইসা দেখি যে আসলেও ঘরে নাই। আমার বোনেরে জিজ্ঞেস করলাম কী হয়েছে? আমার বোন বলে তুমি চলে যাওয়ার পরে আমার আম্মা তখন হঠাৎ করে বলতেছে আরে নুরি কই? তখনই আম্মা তোমার ঘরের মধ্যে গেছে, যা দেখতেছে নুরি আফু নাই। তাই আমি বললাম যে ওর বাড়িতে খোঁজখবর নিয়েছিলি? বলে ওনার বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে, ওই বাড়িতে উনি যায়নি, এবং ওনার আব্বা আম্মাও তখন পাগলের মতো মেয়েটারে খুঁজতেছে। আমি তখন বললাম আরে কী বলোস, এটা কী ধরনের কথা? আমি তখন সকালবেলা ভোরে ভোরে নুরিদের বাড়িতে গেছি। ওই বাড়িতে তখন মেহমান না, এর পরের দিন নুরির বাড়ি থেকে তো মেহমান আমাদের বাড়িতে আসবে। আমরা গেছি নুরির বিয়ে করে আনছি, এরপরের দিন নুরির বাড়ি থেকে মেহমান আসবে। এইরকম অবস্থার ভিতরে সবাই তখন কান্নাকাটি করতেছে, পুরো বাড়িতে তখন কান্নার টোল পড়ে গেছে। আমি তখন বললাম যে কী হয়েছে? পরে বলে নুরিরে পাওয়া যাচ্ছে না কালকে রাতে। আমি বললাম যে আব্বারে নিয়ে আমি হসপিটালে গেছি, এরপরে নুরি কোথায় গেল বা কোন জায়গায় গেল এটা আমি বলতে পারি না। পরে বলে কবিরাজার বাড়িতে গেছে নুরির বাবা। পরে আমি তখন এখান থেকে কবিরাজার বাড়িতে যাচ্ছি, ভাই সারা রাত্র ঘুমাই নাই, মনে যেন আমি জ্ঞান হারায় ফেলবে অনেকটা অবস্থা। কবিরাজার বাড়িতে গেলাম। কবিরাজার বাড়িতে গেলে পরে কবিরাজার বাড়িতে যাইও তখন নুরিরে পাওয়া গেল না। কবিরাজের সাথে আমার শ্বশুর তখন কথা বলতেছে। আমি তখন বললাম যে কী হয়েছে? কবিরাজ বলে নিয়ে গেছে, তোমার শ্বশুরে বলছি তোমারেও বলে নিয়ে গেছে, আর আনা যাবে না। আমি বললাম যে কী বলেন আর আনা যাবে না? বলে হ্যাঁ, একবার আমি এনে দিছি, আমি আর আনতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না, আপনার অন্য কবিরাজের কাছে যান, আমি আনতে পারবো না। আমি বললাম যে আমার বিবাহিতা বউ, আমি এক রাত ওর সাথে ছিলাম না। বলে হ্যাঁ ছিল না, তুমি বোকা, তুমি গাদা, তোমাকে তো বারবারই বলছিলাম যে মেয়েটাকে বিয়ে করার পরে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলবে, এবং কোনোভাবেই তোমাকে বিয়েটা কেন করাইছি? তুমি একলা ঘরের মধ্যে মেয়েটা রেখে বেরিয়ে গেলা কেন? তুমি এরকম একটা রাতের বেলায় একলা ঘরে মেয়েটার। আমি বলে আমার আব্বা চিৎকার দিছে। বলে চিৎকার দেখ, এ তো জিনের একটা চালাকি, জিনের একটা ট্রিক্স, তোমার বাবার কিছুই হবে না, তোমার আব্বা দেখবে আজকে বাড়ি চলে আসবে।
এটা জিনে তোমার আব্বার সাথে একটা নাটক করছে, কইরা তোমার এই কি বলে তোমার এই তোমার বউরে নিয়ে গেছে। আমি বললাম আমরা আপনার এতক্ষণ করে দাওয়াত দিলাম, আপনি আমাদের দাওয়াতে গেলেন না কেন? উনি বলে আমি আরেকটা কাজে চলে গেছিলাম, ঝামেলায় পড়ে গেছিলাম, আমি আসলে যাওয়া দরকার ছিল, তোমাদের বাড়িটা বন্ধ করা দরকার ছিল। আমি বললাম যা হবার তা হয়েছে, যেহেতু আপনি জান নাই আপনি এখন ওর আইনা দেন, আমি জানি আপনি ওর আইন নিতে পারবেন। কবিরাজ বলছে দেখো বাবা আমার দ্বারা আসলে সম্ভব না, আমি পারবো না। এবার নূরের বাবা মা শুরু করলো অন্য অন্য কবিরাজের বাড়িতে যাওয়া, কখনো এই কবিরাজ কখনো ওই কবিরাজ, বিভিন্ন কবিরাজের বাড়িতে দৌড়েইতে আসে, কিন্তু নূরের কোনো সন্ধান পাওয়া যায় না। কোনো কবিরাজের বাড়িতেই নূরের কোনো সন্ধান নাই, নুরি নাই 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 একেবারেই নাই। নুরি মনে হয় উদাও হয়ে গেছে। সবাই তখন কান্নাকাটি করে, আমার বাবা মা, আমার আব্বা কিন্তু এর পরের দিনও হসপিটাল থেকে চলে আসছে, আব্বা একদম সুস্থ। আব্বা বলে আব্বার নাকি ওই রাতের মধ্যে বুকের মধ্যে আব্বারকে জানি চাপা দিছে, মানে চাপ দিয়া আব্বার মুখ থেকে রক্ত বের করে ফেলছে। আব্বা এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে হাই রে আব্বা, তোমার বুকের উপরে চাপ দিয়ে আমার বউরে নিয়ে চলে গেল। এবার নুরিরে খোঁজাখুঁজি অনেক কবিরাজ, কোনো কবিরাজ আর বাদ রাখি নাই। আমার মনে হয় আমাদের চট্টগ্রাম বাদ দিয়ে সারা বাংলাদেশের কোনো কবিরাজ বাদ নাই, কোনো কবিরাজই আনতে পারবে না। আবার অনেক কবিরাজে ভণ্ড আছে, ওগুলো টাকা নেয়, অনেক টাকা। আমার শ্বশুরের যে জায়গা সম্পত্তি ছিল উনি অনেক কিছু বিক্রি করছে, মানে কিচ্ছু রাখে নাই। আমার মনে হয় উনি প্রায় 50 লাখ টাকা, মানে 2005 সালে 50 লাখ টাকা খরচ করছে মেয়েরে বের করার জন্য। ইন্ডিয়াতে পর্যন্ত গেছে, কিন্তু ওরে বের করে আনতে পারে না, মানে টাকা খরচ করে কিন্তু কাজ হয় না। এরপরে আমার নানাভাই তখন করলো কি, একদিন আমাদের বাড়িতে আসছে, বাড়িতে এসে নানাভাই বলে, মানে আমাদের নানার যে কবিরাজটা আছে ওই কবিরাজটা যেরকম করে বলে অনেক কিছু বলে, অন্য কবিরাজরা এরকমই বলে না। আমার নানাভাই তখন আমাদের বাড়িতে এসে বলতেন, কান্নাকাটি করে পাগলের মতো হয়ে গেছে। আমার মা আমার নানাভাইরে বলতেছে, বাবা আমার ছেলেটা তো মরে যাবে, তো পাগল হয়ে গেছে, দেখেন না কিছু করতে পারেন কিনা। আমার আব্বা আমার নানাভাই বলে আমি আর কি করব, আমার তো আর কোনো কিছু করার নাই। পরে নানাভাই তখন করলো কি, বলে দেখো আসলে আমার যে কবিরাজটা আমি তোর বাড়িতে আনছিলাম, ও কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে নাম্বার 1 কবিরাজ, যেটা কেউ না জানলেও আমি জানি। এবং আমি জানি ও যে জিনটা দিয়ে কাজ করায় ওই জিনটা কিন্তু জিনের সর্দার। জিন জাতির মধ্যে ওই জিনটার মতো পাওয়ারফুল ক্ষমতাধর কিন্তু আর কোনো জিন নাই। আমার মা তখন বলতেছে, তাহলে আব্বা আপনি যেভাবেই পারেন, যে করেই পারেন ওই কবিরাজটার কাছে আপনি আবারও যান। পরে নানা ভাই আমার নিয়ে গেছে, নিয়ে যেয়ে কবিরাজের বাড়িতে গেছে। কবিরাজের সাথে আমার নানার কিন্তু খুব ভালো দোস্তি, মানে বন্ধু দোস্তি আছে, অনেক ভালো দোস্তি আছে। পরে কবিরাজ আমার নানারে বলতেছে যে আপনি তো জানেন, আপনি তো মোটামুটি একটু হইলেও জানেন যে এটারে আমি যদি বাড়িতে ফিরে আনি তাহলে আমার বড় সমস্যা হয়ে যাবে, এইটারে যেগুলো নিয়ে গেছে এগুলো তো ভালো না, এগুলো তো খারাপ। পরে বলতেছে যে আমার নানা ভাই বলতেছে, এতদিনের বন্ধুত্ব তোমার সাথে আমার, তুমি আমার ছোটোবেলার বন্ধু, তোমার কাছে আমার একটা আকুল আবেদন, তুমি আইনা দাও, তুমি আইনা দিতে পারবা এই বলে আমার নানা তখন ওনার হাত ধরে ফেলে। উনি তখন বলে যে দেখো বন্ধু, তুমি কিন্তু এই পর্যন্ত কোনোদিন আমার হাত ধরো নাই, কোনোদিন আমার হাত ধরে আমার কোনো কিছু বলো নাই, তো আজকে যেহেতু আমার হাত ধরছো, আমার যদি মরণও হয় আমি কাজটা করব। তোমার একটা কাজ করো, রাত ঠিক বরাবর 12টা বাজে আমার লোকে দেখা করবা। রাত্র তখন প্রায় 12টার কাছাকাছি, ওই মুহূর্তে আমরা তখন ওনারে নিয়ে বসলাম। উনি তখন ওনার বৈঠকখানায়, যেখানে উনি তন্ত্রমন্ত্র কাজ করে, সেখানে আমাদেরকে নিয়ে বসাইলো। আমি আর নানা পাশাপাশি বসলাম, উনি আমাদের সামনে বসে উনি তখন ওনার মন্ত্রের কাজ চালাইতেছে এবং চালানোর পরে প্রায় রাত 2টো পর্যন্ত আমরা বসে থাকি ওইখানে। রাত 2টা বাজে উনি প্রায় মানে পাগলের মতো হয়ে গেছে, মানে কি জানি বকবক করে পড়তেছে, কার সাথে জানি বকবক করে কথাও বলে পরে এরকম। রাত 2টার দিকে পরে উনি ঠান্ডা মাথা আমাদেরকে নিয়ে বসে আমার নানারে বলতেছে, আমার নানা বলে মেয়েটা আসবে। আমি তো তখন খুশি হলাম আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়েটা এভাবে আসবে না, মেয়েটা যে কোনো একটা রূপে বাড়ির মধ্যে ঢুকবে, তোমাদের বাড়িতে মানে সৈকতের বাড়িতে ঢুকবে যে কোনো একটা রূপে। তা যেই রূপে মেয়েটা ঢুকুক মেয়েটার আটকাইবা, অন্য কোনো রূপে, ফকিন্নি রূপে বা যে কোনো রূপে আসতে পারে, আসলে মেয়েটারে আটকাইবা। এবং মেয়েটারে আটকাইলে পরে আমি তখন গিয়ে মেয়েটারে ঠিক করব। আমি তখন গিয়ে ওই মেয়েটার আমি ঠিক করে দিব, তবে মেয়েটা আসবে, যে কোনো রূপে আসবে। আমি বললাম যে তাইলে কী করা যায়? উনি বলে যে কোনো রূপে আসবে, বাড়ির মধ্যে থাকবা, তবে এটা খুব মানে প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে চলে আসবে, 15 থেকে 20 দিনের মধ্যে আসবে, যেই রূপেই আসক আসবে, কিন্তু তোমরা মেয়েটারে আটকায় রাখবা। আটকায় রাখলে পরে আমি যাব, আমি গিয়ে আমি মেয়েটারে ভালো করবো নি, এই কথা বললো। আমিও বললাম আলহামদুলিল্লাহ। সবাই তখন আমার নানাও বললো আলহামদুলিল্লাহ, তাহলে তুই বাড়ি যা। পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ও কোনো পাগল ছাগল আইলো, বাড়ির মধ্যে আসলেও দেখি যে নুরি কিনা, এবং ধরেন কোনো পাগলি টাগলি আসতেছে কিনা, ফকির আসতেছে কিনা, মানে আমরা বারবার খুঁজতেছি নুরি আসে কিনা। তো
তো এরকম করে প্রায় 10-12 দিনের মতো কেটে গেছে। আমরা কিন্তু অপেক্ষা করে আছি, কবিরাজের সাথে যোগাযোগ হচ্ছে। কবিরাজ বলে আসবেই, তবে আপনারা ধরে রাখতে পারবেন কিনা এটা জানি না, আসবেই কিন্তু ধরে রাখতে পারবেন কিনা এটা জানি না, এই কথা বলে। তো এই কথা বললে পরে আমার তো তখন এরকম একটা ঘটনা, এবং এই ভিতরে মানে আমার আব্বা তখন করলো কি, মানে এই ঘটনার প্রায় 12 দিন পরে, কবিরাজ যে বলছে 15-20 দিন আসবে, 12 দিনের মাথায় একদিন সকালবেলা আমি গেছিলাম দোকানে নাস্তা করার জন্য। আমাদের বাড়ির সামনেই হচ্ছে, বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই ওখানে দোকান আছে। দোকানে আমি এবার পরোটা খাবো, সবজি খাবো, আমি নাস্তা করার জন্য গেছিলাম। আমাদের আবার গরু আছে 2টা, আমার আব্বা আবার সকালে গরুর দুধ দোহায় এবং এগুলো বাজারে নিয়ে আব্বা তখন বিক্রি করে। তো এই হলো ঘটনা, মানে আব্বা তখন বিক্রি করে, দুধ নিয়ে আব্বা তখন বিক্রি করে। তো আমি তখন করলাম কি, যে নাস্তা করছি, কইরা বাড়ির দিকে আসতেছি। পরে বাড়িতে ঢুকবো, এই সময় দেখি যে আমার আব্বার দুধ পড়ে আছে, মানে গরুর দুধ পড়ে আছে মাটিতে অনেকটা, গরুর দুধ মাটিতে অনেকটা পড়ে আছে। দেখে আমি তখন বললাম, কি গো মা, গরুর দুধ মাটিতে পড়ে আছে, ঘটনা কি? আমার মা বলে, তোর বাবা হোঁচট খেয়ে পড়ছে। তাই আমি বললাম, ও আচ্ছা, আব্বা হোঁচট খেয়ে পড়ছে। তো এরপরে আমি বললাম, ঘরের দিকে যাচ্ছি। আম্মা বলে, ঘরে যাইস না, একটা কাজ কর, কোদালটা নিয়ে আয়। এটা বলে। আমি বললাম, কোদাল কেন? মা বলে, একটা সাপের বাচ্চা কোত্থেকে জানি উড়ে আসছে, তোরা বেডারে মারছে। এটা তোর আব্বা দুধ নিয়ে আসার সময় তোর আব্বা হোঁচট খেয়ে পড়ছে, এটা তোর আব্বার সামনে পড়ছে, তোরা বেডারে মারছে। হ্যাঁ, আমি বললাম যে ও আচ্ছা। পরে আমি বললাম যে কই? মা বলে, আমি ওইটা দিয়া, মানে ওই যে আপনারা যারা খাড়ি বা ওরা বা এই ধরনের কিছু গ্রামের মানুষরা ব্যবহার করে, আপনারা চিনবেন, এটা দিয়ে ঢাকনা দিয়ে রাখছে, বা জুইন বা এরকম কিছু, খাড়ি দিয়ে ঢাকা রাখছে। আমি তখন কোদাল নিয়ে গেছি, যে খাড়িটা উঠাইলাম, উঠে দেখি যেটার ভিতরে কিছুই নাই, মানে খাড়িটা উঠে দেখতেছি যে খাড়ির ভিতরে কিছুই নেই। আমারে বললাম, কি গো মা, তুমি না বলি এখানে একটা সাপের বাচ্চা আছে, এটার মাটি দেওয়ার জন্য, কই খাড়ির মধ্যে তো কিছুই নাই। তো এবার আমি আবারও খাড়িটা উঠাইলাম, এদিকে কিছু না। মার বললাম, কো গো মা, কিছু তো নাই। মা এসে কই, কি রে, খাড়ি দিয়ে ঢাইকা রাখ না, এই খাড়িটা নতুন একটা খাড়িটার চারপাশ থেকে কোনোভাবেই মানে একটা, মানে কি বলে, একটা কেঁচু ঢুকারও সম্ভব না, এরকম একটা জায়গা। আমার আম্মা আবার উপর দিয়ে কি আপনার ওই যে কি বলে, একটা গাছের টুকরোও দিয়ে রাখছে, যাতে অন্য কিছু নিতে না পারে। তো ভিতর থেকে কই গেল? আমার আম্মা বলে, বাদ দে তো, সমস্যা নেই। তখন আমি রাতে মানে ইয়ে করলাম, হাত মুখ ধুইয়া তখন আমি বাড়ির মধ্যেই বয়ে রয়েছি। ঠিক ওই সময়ে আপনার প্রায় 11টা কি 11:30 কি 12টা বাজে, ওই সময় নানা ভাইয়ের কবিরাজ আমার বাড়িতে হঠাৎ করে আয়শা। কবিরাজ বলতেছে, মানে কবিরাজ বাড়িতে ঢুকছে, ঢুকেই কবিরাজ কান্না করা শুরু করছে, ঢুকেই কান্না করতেছে। কবিরাজ কান্না করতেছে দেখে নানা ভাই বলে, কি হয়েছে, কান্না করেন কান্না করসকে, কি হয়েছে? কবিরাজ বলে যে, বন্ধুরে, যা ভাবছিলাম তাই হয়েছে। নানা ভাই বলে, কি যা ভাবছিলি তা হয়েছে? মানে তোর কথা তো বুঝতেছি না কিছু, যা ভাবছিলি তা হয়েছে মানে কি হয়েছে? কবিরাজ তখন নানা ভাইরে বলে, মেয়েটার তো মেরে ফেলছে। বলে, কি মেরে ফেলছে? কে মেরে ফেলছে? বলে, কি আবার, তোর মেয়ের জামাই। বলে, মানি? বলে, জিজ্ঞাসা না আজকে কোনো কিছু মারছে কিনা। পরে আমি তখন নানা ভাই তখন আমার আম্মার জিজ্ঞাসা, আজকে কোনো কিছু মারছিলি? বলে, একটা সাপ মারছিলাম। আমি তখন বললাম যে সাপের ঘটনা এই। কবিরাজ তখন বলে, আমার কিছু বলার নাই, এর থেকেও বেশি আমি বলতে পারবো না, শুধু এটাই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে কবিরাজ তখন আমাদের এখান থেকে চলে যায়। এরপরে আজকে প্রায় আপনার হিসাব করলে 20 বৎসরের, প্রায় আপনার 12 থেকে 13 বৎসরের কাছাকাছি হয়ে গেছে, আরও বেশি হবে, প্রায় 15 বৎসরের কাছাকাছি হবে, 15 বৎসরের কাছাকাছি হবে। কিন্তু এই পর্যন্ত আর নুরিকে খুঁজে পাওয়া গেল না, নুরি আর আসলো না। নুরির টেনশনে ওর বাবা মা পাগল হয়ে গেছে প্রায়। হুজুর কবিরাজ এখনও দৌড়াচ্ছে, এবং আমার নানার যে বন্ধু ছিল তিনিও মারা গেল, ওই কবিরাজও মারা গেল, নানা ভাইও মারা গেল। কবিরাজ জীবন দশায় বারবার আমার নানারে বলতো, এই মেয়েটার বাবারে বল টাকা পয়সা নষ্ট না করার জন্য, মেয়েটা মারা গেছে, এই কথা বারবার বলতো। কিন্তু নুরির বাবা বিশ্বাস করে না, তিনি এখনও নুরি আসার পথে তাকিয়ে আছে। ওনার এখনও দৃঢ় বিশ্বাস যে নুরি একদিন ওনার কাছে ফিরে আসবে। এই বিশ্বাসে উনি আজও কবিরাজের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না আমার নানার ওই বন্ধুর কবিরাজ কি সত্য বলল নাকি মিথ্যা বলল, আদৌ আমি জানি না আমার নুরি মরে গেছে না নুরি বেঁচে আছে। কবিরাজ বারবার আমাকে বলেছিল, তোমাদেরকে বারবার বলেছিলাম যে কোনো রূপে মেয়েটা আসবে। আমি বললাম, আপনি এটা কেন বললেন না যে সাপের রূপে আসবে? উনি বলে, এইটা বলার নিয়ম আমার নাই, আমি ডাইরেক্ট বলতে পারবো না সাপের রূপে আসবে। আমি শুধু বলতে পারতাম যে কোনো রূপে আসবে। মেয়েটা এসেছিল, তোমার বাড়ির আশেপাশে ঘুরতো, তোমরা সাপটা যখন দেখছো বাড়ির মধ্যে ছিল বা ঘুরতেছে বা আসতেছে, তখন তোমরা আমারে খবর দিতে, আমি বাকি কাজটা করতাম। কিন্তু তোমরা এটা না করে সাপটারে মেরে ফেললাম। এটাই ছিল ওনার সাথে, আমাদের কবিরাজের সাথে আমাদের শেষ কথা, এবং এরপর থেকে তো আর নুরিকে পাওয়া গেল না।
নূরের বাবার যেমন দৃঢ় বিশ্বাস নুরি একদিন নূরের বাবার বুকে ফিরে আসবে, ঠিক আমারও বিশ্বাস আমার বউ আমার কাছে একদিন ফিরে আসবে। আর এই বিশ্বাস বুকে স্থাপন করে আজ পর্যন্ত আমি আর বিয়ে করি নাই। এখনও আমি সে অবিবাহিত হয়ে এখনও আর আমি বিয়ে না করিয়ে আছে, আমার বোনকে বিয়ে দিছি, আমি আর বিয়ে করলাম না। তো ভাই আমি আপনার গল্প অনেক দিন ধরে শুনি আমার ভালো লাগে। আমি আপনার কাছে অনেক ভালো ভালো কবিরাজ আছে আমি জানি। আমার শ্বশুর শাশুড়ি যেমনি বিশ্বাস করে না নুরি মারা গেছে, আমিও তেমনি বিশ্বাস করি না আমার নুরি মারা গেছে। আমি আপনার অনেক কবিরাজের ঠিকানা আপনার কাছে থাকে, যদি কোনো কেউ কবিরাজের ঠিকানা থাকে আমাকে একটু দিবেন। আমি ওই কবিরাজের কাছে জিজ্ঞেস করবো আমার বউ আদৌ বেঁচে আছে কিনা, যদি থাকে তো কেমন করে আমার বউকে আমি ফিরিয়ে আনবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই সৈকতের জীবনের বাস্তব কলিজা কাঁপানো দুঃখজনক এবং ভয়ঙ্কর বাস্তব গল্পটা আমাকে শোনার জন্য। গল্পটা আসলেই খুব কষ্টকর ছিল এবং যতটা না ভয়ঙ্কর ছিল তার চেয়ে আরও বেশি কষ্টকর ছিল। সৈকত ভাই এখনও বেঁচে আছে, এখনও পথপানে চেয়ে আছে, তার বউ তার কাছে একদিন ফিরবে। নুরির বাবা মা আজ অপেক্ষা করছে, নুরি তার কাছে ফিরবে। আমিও বিশ্বাস করি মানুষ কখনো সাপ হতে পারে না, সুতরাং নুরি একদিন তার পরিবারের কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা নুরিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে, এ আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।